এই ভর সন্ধ্যাবেলা একজোড়া চঞ্চল চোখ একবার উকিঝুঁকি মেরে দেখল মা কোথায়। তারপরে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পায়ে ছন্দ তুলে দৌড় ঘর থেকে বেরিয়ে গেল নবনী। জানলা দিয়ে মাকে দেখে ফেলল, চিৎকার করে বলল, এই এই কোথায় যাস তুই? আম কুড়াতে মা। মা কি বলল শোনা গেল না। বাতাসের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। নবনী দৌড়ে গিয়ে কাঁচা রাস্তায় উঠে ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলো। ততক্ষণে তার বাকি সঙ্গী সাথীরাও চলে এসেছে। সবাই একজোট হয়ে বড় বড় পা ফেলে হাঁটতে লাগলো। উদ্দেশ্য বাজারপাড়া, আজাদ কাকার বিশাল আমবাগান। আকাশে বড় বড় বাজ পড়ছে। ঝোড়ো বৃষ্টিতে চারপাশে নিখেস কালো অন্ধকার ছেয়ে গেছে। বাজ পড়ার সাথে সাথে সবাই ভয়ে চোখ বন্ধ করে দুই হাতের দুই আঙ্গুল দিয়ে দুই কান চেপে ধরছে। বাজ পড়া বন্ধ হলে আবার আম কুড়ানোতে মনোযোগ দেয়। বড় বড় আমগুলো কার আগে কে কুড়াবে ভেবে পায় না। নবনীর মনের ভুলে বাড়িতে ব্যাগখানা ফেলে এসেছে। জামার কোচে আর কয়টা আম কুড়ানো যায়। সবাই উচ্ছ্বাস নিয়ে আম কুড়াতে ব্যস্ত। নবনী বৃষ্টিতে কাক ভেজা হয়ে মন খারাপ করে বাড়ির পথে হাঁটা ধরল। নবনীকে দেখে মা তেড়ে এলো মারতে। পিঠে ধুমধাম করে দুই চারটে কিল বসিয়ে দিল। কড়া কণ্ঠে বলল, কতবার বারণ করছি না তোকে? এই সন্ধেবেলা কোথাও যাবি না? বৃষ্টির জলের সাথে নবনীর ডাগর ডাগর চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল। মা সবসময় কারণে অকারণে শুধুই নবনীকে মারে। কই কখনো বড়দির গায়ে তো হাত তুলে না। বড়দিদি সুন্দর বলে বুঝি? বাবা ঘরেই ছিল। বারান্দা থেকে এসে মায়ের হাত থেকে নবনীকে টেনে ছাড়িয়ে নিল। বলল, আহ রেখা, মেয়েটাকে শুধু শুধু মারছো কেন? তোমার মেজো মেয়ে কি আমি আর সাধে মারি? যে কথা বলা নেই কওয়া নেই চলে গেছে এই ভর সন্ধ্যাবেলায় আজাদ দাদার আম বাগানে। যদি ভূত পেত আঁচড় কাটতো তখন কি হতো? বাবা সে কথার উত্তর দিল না। দড়িতে গামছা ঝুলানো ছিল, টেনে নিয়ে নবনীর মাথা মুছিয়ে দিল। বলল, জামাটা ছেড়ে নে মা। হাট থেকে তোর জন্য বাদাম দেওয়া টানা আর চানাচুর এনেছি। নবনী খুশি মনে জামা পাল্টাতে লাগলো। রাতে হেরিকেনের মৃদু আলোয় বারান্দায় শীতল পাটি বিছিয়ে পড়তে বসলো। মা বড় গামলায় ঝালঝাল করে মুড়ি মেখে নিয়ে এলো। কিসের পড়া? সবগুলো ভাই বোন পড়া বাদ দিয়ে গপ গপ খেতে লাগলো। বাড়িতে কেউ আছেন? এই রাতের বেলা আবার কে এলো? নবনীর বাবা অমলচন্দ্র এগিয়ে এলেন। বলল, কে ওখানে? আমরা পিসেমশাই। হেরিকেনের মৃদু আলোতে আগন্তুকের চেহারা স্পষ্ট হতেই অমলচন্দ্রের মুখে হাসি ফুটে উঠল। আরে জামাই যে, এসো এসো। তপনবাবু এগিয়ে এলেন। অমলচন্দ্রের পায়ে হাত রেখে প্রণাম করলেন। কেমন আছেন পিসেমশাই? ভালো আছি জামাই। তোমরা কেমন আছো? তপনবাবু মন খারাপ করে বলল, আমাদের আর ভালো থাকা। বাড়ি নিয়ে কেস চলছে বুঝলেন তো পিসেমশাই। ছোট ভাই গৌরবের জন্য মেয়ে দেখতে এসেছি। আপনাদের পাশের গ্রামে মেয়েদের বাড়ি। তোমার ভাইয়ের তো সবে 20 পেরোলো। এত তাড়াতাড়ি ভাইয়ের বিয়ে দিবা জামাই? বয়স কম হলে কী হবে? নিজের ভাই বলে বলছি না। আমার ভাই ভালো কারিগর। একটা নামি দামি জুয়েলার্সে বেতন হিসাবে স্বর্ণের অলংকার তৈরি করে। বাহ! অমলচন্দ্রের বড় মেয়ে রূপন্তী চা বিস্কুট নিয়ে এলো। বলল, বাবা মা পাঠিয়েছে। তপনবাবু চায়ের কাপে চুমুক দিয়ে মেয়েটিকে এক পলক দেখে বললেন, পিসেমশাই মেয়েটিকে? আমার বড় মেয়ে রূপন্তী। রাতে পেট ভরে খেয়ে অতিথিরা ঘুমিয়ে পড়ল। বাড়িতে কেউ বেড়াতে এলে নবনীর প্রচুর বিরক্ত লাগে। নবনীদের গ্রামের নাম রায়পুর। ছবির মতো সুন্দর গ্রাম, 7 ঋতুর 7 রঙের ধারণ করে। নবনী টিন কাঠ বাঁশ দিয়ে বানানো বাড়ি, কাঁচামাটির ঘর, ঘরে ঘরে ছোট ছোট দুটি রুম। এক রুমে বাবা ঘুমায় আর এক রুমে নবনীরা 5 ভাই বোন ঘুমায়। কিন্তু বাড়িতে অতিথি আসলে মা বাবার ঘরের মেঝেতে পাটি আর কাঁথা বিছিয়ে দেয়, সেখানে গদাগদি করে শুতে হয়। আজও তার ব্যতিক্রম হলো না। আবারও বৃষ্টি শুরু হয়েছে। গায়ে শীত নামছে না। কোনো মতে রাতটা কেটে গেল। মা কাক ডাকা ভরে নবনীকে ঘুম থেকে তুলে দিল। নবনী বাসি উনুন থেকে কয়লা তুলে দাঁত মাজতে মাজতে পুকুর পাড়ে চলে গেল। হাত মুখ ধুয়ে বাবার সাথে চলে গেল বাজারে। নবনীর বাবা বাজারে লোহার দোকান। আগুনে লোহা পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে দা বটি কাঁচি থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় অস্ত্র বানিয়ে বিক্রি করে। 13 বছরের ছোট্ট নবনী বাবার মুখোমুখি টুলে বসে এক মনে যাতা টানে। সেই যাতায় কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে বাবার লোহা আগুনে পোড়ায়। ধীরে ধীরে বাজারে মানুষজন আসতে শুরু করছে। মাছ সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারে জমে উঠেছে। বাবা কাজ ফেলে বাজার করতে চলে গেল। 2টো ব্যাগ ভর্তি মাছ সবজি এনে নবনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, দুদু, এগুলো নিয়ে বাড়িতে চলে যাও তুমি। নবনীর গায়ের রং শ্যামবর্ণ, ডাগর ডগর মায়াকাড়া চোখ, বোচা নাক, উপরের ঠোঁটটা চিকন তবে নিচের ঠোঁট খানিকটা মোটা।
দাঁতগুলো সামান্য উঁচু, কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুলে শক্ত ঝুঁটি বাঁধা। ব্যাগ দুটো হাতে নিয়ে হেলে দুলে চলে গেল নবনী। মেয়েটা বেশ লম্বা, তবে অনেকটা রোগাপটকা। মা ভাতের হাঁড়ি উনুনে তুলে দিয়েছে। আজ বৃহস্পতিবার বড়দি গোবর মাটি গোলা দিয়ে নকশা করে ঘর লেপছে। শ্রাবণী সায়নী পূজার জন্য ফুল বেলপাতা আনতে গেছে। শ্রাবণ তার সঙ্গী সাথীদের সাথে খেলছে। শ্রাবণ যমজ ভাই বোন। বয়স 9, সায়নী ছোট, বয়স 5.5। শুধু বড়দির গায়ের রঙটা সাদা ধবধবে হয়েছে, আর 4 বোনের গায়ের রং শ্যামবর্ণ। নবনী বাড়িতে এসে মাকে চিৎকার করে ডাকতে লাগলো, ও মা, বাজার এসে গেছে, শিগগিরই নিয়ে যাও, আমার হাত ব্যথা করছে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, সারা রাস্তা ভালো মতো আসবে, বাড়ির সামনে এসে তার হাত ব্যথা শুরু হয়ে গেল। রেখা ছুটে গেল, ব্যাগ দুটো মেয়ের হাত থেকে নিতে নিতে বলল, কি কি দিয়েছে তোর বাবা? কি জানি, বড় একটা কাতলা মাছ, নদীর ছোট মাছ, সবজি দিয়েছে, আবার বোতলে দেশি গরুর দুধও দেখা যাচ্ছে। রেখা বলল, ছোট মাছগুলো কেটে নে নবনী, বড় মাছটা আমি পিস করে নেবনি। তাহলে তুমি সব মাছ কেটে নাও মা, অনেকটা জাতা টেনেছি, আমার ভালো লাগতেছে না। বলি, আমার কয়টা হাত শুনি, বাড়িতে কুটুম এসেছে, তাদের সময় মতো খেতে দিতে হবে তো। ওই তো বড়দিদি ঘর লেপা হয়ে গেছে। মা বড়দিদিকে কখনো কাজের কথা বলে না, বড়দিদির ইচ্ছে হলে কাজ করে, না হলে নেই। বড়দিদির গায়ের রং ফর্সা দেখে মা বড়দিদিকে মাথায় করে রাখে। নবনী বড়দিদির মতো একটু ফর্সা হলে কী এমন ক্ষতি হতো? নবনী বিরস মুখে হাতে ছাই মেখে মাছগুলো কাটতে বসলো। বারবেলা বাজার থেকে চলে এলো বাবা। নবনী জল গামছা এগিয়ে দিল। বাবা হাত মুখ ধুয়ে ভাত খেতে বসলো। প্রথম লোকমা নবনীর মুখে তুলে খাইয়ে দিল। নবনী বাবার হাতে ভাত মাখা তৃপ্তি করে খেলো। মা বলল, তুমি খাও তো নবনীর বাবা, ওরা খেয়েছে। আহ রেখা, চুপ করো তো, কুটুমরা কি চলে গেছে? না, খেয়ে দেও, ওদের ঘরে বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, তপনবাবু মেয়ে দেখতে যাওয়ার কথা বললেও আদৌ তার ভেতরে মেয়ে দেখতে যাওয়ার কোনো তাড়া নেই। অমলচন্দ্র ইতস্তত করে বলল, জামাই মেয়ে দেখতে যাবে না? না। সে কি, মেয়ে দেখেছি পিসেমশাই। কোথায় দেখলেন? তপনবাবু রূপন্তীর দিকে এক পলক তাকিয়ে বললেন, আপনার বড় মেয়েকে আমার ছোট ভাইয়ের জন্য খুব পছন্দ হয়েছে পিসেমশাই। রূপন্তী লজ্জা পেয়ে মাথা নিচু করে অন্য ঘরে চলে গেল। বুক ধরপড় করছে। অমলচন্দ্র বললেন, এক মেয়ে দেখে এসে তাকে না দেখতে গিয়ে কেমন দেখা যায়? আমার ছোট ভাইকে তো আপনি দেখেছেন পিসেমশাই, নিজের ভাই বলে বলছি না, ওর মতো ছেলে হয় না। আমার ভাইয়ের সাথে বিয়ে হলে আপনার মেয়ে সুখে থাকবে পিসেমশাই। সে তো জানি জামাই, কিন্তু আর কোনো কিন্তু না পিসেমশাই। আগামী 23শে জ্যৈষ্ঠ ভালো দিন আছে, আমরা জনাদশের লোক 22শে জ্যৈষ্ঠ আসবো। 23শে জ্যৈষ্ঠ শুভ কাজটা ছেড়ে ওদের 4 হাত এক করে দিবে, বউ করে নিয়ে যাব। অমলচন্দ্র চিন্তায় পড়ে গেল, এভাবে হুট করে বিয়ে দেওয়া কি ঠিক? ছেলে মেয়েগুলো ভালো করে দেখলো না, মেয়ে ছেলেকে দেখলো না। তাছাড়া বড় মেয়ের বিয়ে, তাকে খালি হাতে তো পাঠানো যায় না। তপনবাবু তেলে তেলে হাসি দিয়ে বলল, আপনাদের কোনো যৌতুক নেওয়ার ইচ্ছে ছিল না পিসেমশাই? বাড়িতে কেস চলছে, উকিল ধরেছি, বাড়িটা ছাড়াতে 20,000 টাকা লাগবে। হাতে এত টাকা নাই দেখে ভাইকে এত তাড়াতাড়ি বিয়ে ধরছি। অমলচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিনি এত অল্প সময়ে 20,000 টাকা কোথায় পাবে? রেখা ইশারায় রাজি হতে বললেন। মাত্র 20,000 টাকার জন্য এত ভালো পাত্র কেউ হাতছাড়া করতে চায় না। রেখা রূপন্তীর কাকা জেঠু প্রতিবেশীদের ডেকে নিয়ে এলো। সবাই তপনবাবুর সাথে কথা বলে বিয়ে পাকা কথা হয়ে গেল। মিষ্টি মুখ করে চলে গেল। অমলচন্দ্র রেখাকে বললেন, বিয়েতে তো রাজি হতে বললা, মাঝখানে আর 9টা দিন মাত্র, এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথায় পাবো? আমাদের পুরনো বাড়িটা বেচে দাও, একটা মেয়েকে বাড়ি বেচে বিয়ে দিব, বাকি মেয়েগুলোর কী হবে? ওরা তো এখনও ছোট, আগে বড়টার হোক, তারপর দেখা যাবে। এত ভালো সম্বন্ধ একবার হাতছাড়া করলে আর কি আর পাওয়া যায়? তাও ঠিক। স্ত্রীর কথা শুনে এত বড় বাড়িটা জলের দামে মাত্র 20,000 টাকায় আজাদের বাপের কাছে বেচে দিল অমলচন্দ্র। বড়দির বিয়ের চত্বরে নবনীর কাজ যেন আরও বেড়ে গেছে। মা বড়দিদিকে এখন কোনো কাজে হাত লাগাতে দেয় না। এদিকে নবনী 5 পাশ করে বসে আছে। মাকে কত করে বলল, আমায় হাই স্কুলে ভর্তি করিয়ে দাও না মা। মা কিছুতেই রাজি হলো না। মায়ের ঘুরে ফিরে একটাই কথা, এত পড়ে শুধু শুধু টাকা নষ্ট করে কি হবে? নবনী আর না পড়তে পারার দুঃখে কাজের ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকিয়ে কাঁদে। মায়ের হাতে হাতে বাড়ির কাজগুলো করে দিয়ে আবার দৌড়ে বাজারে যায়। বাবার সাথে ঘন্টার পর ঘন্টা বসে যাতা টানে। কখনো কাঠের দোকান থেকে বাবাকে দা কাছারি এনে দেয়। কাগজে মোড়ানো গুড় দেওয়া মিষ্টি কটকটি খেতে খেতে মাটির রাস্তা দিয়ে নবনী বাড়ির পথে হাঁটা ধরল। শিমুল দাদাদের তেঁতুল গাছতলা দিয়ে আসার সময় শিমুল দাদা পিছনে ডাকলো, এই নবনী শুনে যা।
নবনী পেছনে তাকালো। শিমুল দাদার চোখ দুটো কেমন ছলছল করছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, কিছু বলবে দাদা? শিমুল দাদা এগিয়ে এলো। আশেপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে দেখলো কেউ নেই। নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, শুনলাম তোর বদ্দিদির না বিয়ে ঠিক হয়েছে। কথাটা সত্যি নাকি রে নবনী? হ্যাঁ দাদা, তোর বদ্দিকে দিয়ে আজ বিকালে একবার বাড়ির পেছনে কাঠবাগানে আসতে বলিস তো। বলবি? শিমুল দাদা ডেকেছে। আমি পারবো না শিমুল দাদা, মা জানতে পারলে আমার পিঠের ছাল তুলে দিবে। শিমুল দাদার চোখ দুটো কেমন লাল টুকটুকে হয়ে গেছে। কথা বলতে পারছে না, চেহারা দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিবে। শার্টের পকেট থেকে 5 টাকার একটা নোট বের করে নবনীর হাতে গুজে দিয়ে বলল, প্লিজ বোন আমার। নবনী চোখ তুলে তাকালো। শিমুল দাদা দেখতে লম্বা চওড়া, শরীর স্বাস্থ্যবান ভালো। শ্যামবর্ণের মুখটা মায়া মায়া একটা ভাব আছে। টাকার দিকে তাকিয়ে ছোট্ট নবনী খুব লাভ হলো। ইস, এই টাকাটা দিয়ে কত কিছু কিনে খাওয়া যাবে। মুখে বলল, আচ্ছা বলে দিব। বাড়িতে এসে নবনী দেখলো মা বড়দিদির ঢেউ খেলানো কোমর ছুঁই ছুঁই সুন্দর চুলগুলো বিলি কেটে কেটে তেল দিয়ে দিচ্ছে। শিমুল দাদার সাথে বড়দিদির কিছু একটা আছে জানার পর থেকে বড়দিদিকে এখন আর মা চোখের আড়াল করে না, একা একা কোথাও যেতে দেয় না। নবনী সুযোগ খুঁজতে লাগলো বড়দিদিকে কখন একা পাওয়া যাবে। মা আজ মাসির বাড়িতে যাবে বড়দিদির বিয়ের নেমন্তন্ন দিতে। 5 বছর ছোট্ট সায়নী মায়ের সাথে যাবে, বায়না ধরেছে। মা 4 ভাই বোনকে একা বাড়িতে রেখে সায়নীকে নিয়ে মাসির বাড়ি চলে গেল। যাওয়ার আগে নবনীকে বারবার বলছে রূপন্দিকে চোখে চোখে রাখতে। মা বিকালের দিকে চলে যেতে 9 বছরের শ্রাবণী খেলতে চলে গেল। নবনী বড়দিদির হাতখানা টেনে ধরে নিয়ে গেল ঘরে। ফিসফিস করে বলল, শিমুল দাদা তোর সাথে দেখা করতে চায় বড়দি। রূপন্তি কেঁপে উঠল। ফিসফিস করে বলল, সে এখন কোথায়? বাড়ির পেছনে কাঠবাগানের তোর জন্য অপেক্ষা করছে। আমি কি তোর সাথে যাব বড়দি? না, তুই বরং থাক, তবে সিমলাকে একটু ডেকে নিয়ে আয়। সিমলা বড়দিদির বান্ধবী, শিমুল দাদার ছোট বোন। রূপন্তি হাত মুখ ধুয়ে ফর্সা মুখে খুব যত্ন করে ক্রিম মাখলো। ভাসা ভাসা চোখে কাজল রেখা টেনে কপালের মাঝখানে একটা কালো টিপ পড়লো। তারপর বড় ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে পা টিপে টিপে খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে এলো। শিমুল দাদা মাটির উঁচু ঢিলার উপর আনমনে বসে আছে। শূন্য ঢুল ছিঁড়ছিল। রূপন্তিকে আস্তে থেকে লাফ দিয়ে নামলো। রূপন্তি পদ্ম পুকুরের মতো স্বচ্ছ টলমলে চোখ পড়তে হেসে দিল শিমুল। এই কয়দিনে মানুষটা কেমন শুকিয়ে গেছে। মুখে কয়েকদিনে না কামানো দাড়িতে চেহারায় ভরেক্কি ভাব এসে গেছে। শিমলা দুজনকে একাকী কথা বলার সুযোগ দিয়ে খানিকটা দূরে দাঁড়িয়ে রইল। শিমুল রূপন্তির পাশে এসে দাঁড়ালো। চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলল, সত্যি সত্যি বিয়ে করছো তাহলে? রূপন্তি মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। পদ্মপুকুরের মতো স্বচ্ছ চোখ দুটো জলে টলমল। শিমুল রূপন্তির দিকে তাকিয়ে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। গাঢ় কণ্ঠে বলল, রূপন্তি। রূপন্তির বুকের রক্ত ছলকে উঠল। পেটের ভিতর গুড় গুড় করছে। শিমুলের এই রক্তলাল চোখের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকানোর সাহস পেল না। শিমুল মলিন হাসল। চোখের পাতা ভিজে গেছে। করুণ কণ্ঠে বলল, এত রূপ নিয়ে কেন জন্মালো মেয়ে? তোমার এই রূপের আগুনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে রেখে আরেকজনের সাথে হাসি মুখে সংসার করতে পারবে তো রূপন্তি? রূপন্তি প্রচণ্ড কান্না পাচ্ছে। শিমুল দাদা সবসময় ঘোর লাগা চাউনি মায়াবী কথা দিয়ে রূপন্তিকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলে। পুতুল খেলা বয়স থেকে শিমুল দাদাকে মনে মনে খুব পছন্দ করে রূপন্তি। অতিরিক্ত ভয়ে লজ্জায় কখনো বলা হয়নি, তবে ইদানিং শিমুল দাদাও রূপন্তিকে খুব পছন্দ করে। প্রায় ডেকে নিয়ে একাকী ঘন্টার পর ঘন্টা গল্প করতে, রূপন্তি কি পছন্দ করে না পছন্দ করে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে, শিমলার হাত দিয়ে এটা ওটা কিনে পাঠাতে। বেশ কয়েকবার রূপন্তিকে প্রেমপত্র দিয়েছে শিমুল দাদা, তবে চিঠিগুলো কখনো খুলে পড়া হয়নি। পাছে যদি মা জেনে যায় সেই ভয়ে। মা বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরেছে। শিমুল রূপন্তির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে মেয়ে? রূপন্তি কাজল কালো চোখ তুলে তাকালো। আহ, কি বিষণ্ণ চাহনি। করুণ কণ্ঠে বলল, আমায় ভুলে যেও শিমুল দাদা। শিমুল হুট করে নিজের বুকের বাম পা চেপে ধরল। বিড়বিড় করে বলল, ভুলে যাওয়া কি এতই সহজ? রেখা বাজার পর্যন্ত যেতেই হঠাৎ ঝোড়ো বাতাস উঠেছে। বাতাসে তীব্র হাঁটা যাচ্ছে না। ধুলোবালিতে চোখ মেলে তাকিয়ে থাকার জো নেই। বোনের বাড়ি যাওয়ার চিন্তা বাদ দিয়ে ছোটো মেয়ের হাতখানা চেপে ধরে দ্রুত বাড়ির পথে হাঁটা ধরল। নবনী মাকে অসময়ে বাড়ি ফিরতে দেখে দৌড়ে ঘরের পিছনে গেল। বুক ধরপড় করছে। নবনীকে আচমকা দৌড়াতে দেখে রেখার সন্দেহ হলো। মেয়ের হাতখানা ছেড়ে দিয়ে মেজমের পিছু পিছু ছুটে গেল। এত ঝোড়ো বাতাসের মাঝে রূপন্তিকে এক জায়গায় ঠায় দাঁড়িয়েছে। আসলে রূপন্তি বাড়ি চলে আসতে চাইছিল। শিমুল দাদা কিছুতেই যেতে দিচ্ছিল না। বারবার পদ আগলে দাঁড়াচ্ছে। নবনীর 2 হাঁটুর মাঝে
দুই হাতের ভরটুকু ছেড়ে হাঁপাতে হাঁপাতে বলল, এই বর্দি, শিগগির বাড়ি চল, মা দেখলে আমায় মেরে ফেলবে। রেখা নবনীর পিছন পিছন এসে দাঁড়ালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই নবনীর পিঠে ঝাপাং ঝাপাং করে দুঘা কষিয়ে থাপ্পড় লাগিয়ে দিল। নবনী চুলের মুঠি ধরে কড়া কণ্ঠে বলল, আমার অগোচরে তাহলে এসব হয়? নবনী ব্যথা পেয়ে কেঁদে উঠল। রূপন্তী ভয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো। শুকনো মুখে বলল, নবনী আমাকে এখানে আসতে বলেছিল মা। মার আগে বেসামাল হয়ে বাঁধঝাড় থেকে কাঁচা কুঞ্চি ভেঙে ইচ্ছে মতো নবনীকে পেটাতে লাগলো। চাপা কণ্ঠে বলল, ছোট বোন হয়ে বড় বোনের চরিত্রে কলঙ্ক লাগাতে চাচ্ছিস তুই? তোকে এত বড় সাহস কে দিয়েছে বল? শিমুল এগিয়ে এলো। বললেন, নবনীকে এভাবে মারছেন কেন কাকিমা? ওর কোনো দোষ নেই। তুমি চুপ করো শিমুল। এসব কথা লোক জানাজানি হলেই তো আমার বড় মেয়েটার বিয়ে ভেঙে যাবে। আজকের পর যেন তোমার বোন আমাদের বাড়িতে আর না আসে। কাকিমা সে কথার উত্তর না দিয়ে রেখা রূপন্তী নবনীর হাতখানা চেপে ধরল। বলল, চল ঘরে চল। মা বাড়িতে এসে ইচ্ছে মতো পিটালো নবনীকে। যতক্ষণ রাগ না মাটি হলো ততক্ষণ পেটাতে থাকলো। অতিরিক্ত মায়ের খেয়ে নবনী কেমন বেহুশ হয়ে গেছে। চিকন কুঞ্চির আঘাতে শরীর ছিলে রক্ত জমাট বেঁধে গেছে। সে বড়দিকে নিয়ে এত কাণ্ড, তার শরীরে কিন্তু ফুলের টোকাও দেয়নি মা। অতিরিক্ত মায়ের খেয়ে গা কাঁপিয়ে জ্বর এসে গেল নবনীর। আজ শনিবার, ঝিটকার হাট। বাবা হাটে গেছে। বাড়ি এসে আদরের মেজো মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে আঁতকে উঠল। কপালে হাত রেখে বলল, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। রেখা শ্রাবণীকে সাথে নিয়ে বাজারে গেল নবনীর জন্য জ্বরের ওষুধ কিনতে। বাড়ি ফিরে দেখলো অমলচন্দ্র হাট থেকে চলে এসেছে। মেজবের মাথার কাছে বসে বসে জলপট্টি দিচ্ছে মানুষটা। রেখা জলের বালতি এনে বলল, দেখি সরে বসো, নবনীর মাথায় জল ঢেলে দেই। অমলচন্দ্র স্ত্রীর দিকে শীতল চোখে তাকালো। বলল, আমার মেয়েটাকে অমানুষের মতো মেরেছ কেন রেখা? ও এইটুকু বসে কী পরিমাণ খাটে তোমার কোনো ধারণা আছে? নবনী আমার সাথে বসে ঘন্টার পর ঘন্টা যাতা না টানলে আমি রোজগার করে এতগুলো মুখে ভাত তুলে দিতাম কিভাবে? রেখা ঝাঁজের সাথে বলল, তোমার মেয়ে কী করেছে সেটা জানতে চাইবে না? উড়ু উড়ু করবে এক মেয়ের মন, আর তুমি আর এক মেয়ের উপর সেই রাগ ঝাড়বে? এটা তো মহা অন্যায় রেখা। রেখা কেঁদে দিল। বলল, ও এখন সব দোষ আমার। অমলচন্দ্র মনটা বিতৃষ্ণায় ভরে গেল। নবনী ছোটবেলা থেকে এই পরিবারের জন্য খাটে বেশি। রেখার হাতে কারণে অকারণে মায়ের খায় বেশি। হে ভগবান, আমার এই মেয়েটার কপালে তুমি সুখ লিখে দিও। নবনীর কাকিমা নাম সুনিতা, ভদ্রমহিলা, হাসি খুশি আর প্রচণ্ড মিশুক, তবে আস্তে কথা বলতে পারে না। কাকা কাকির 2 ছেলে 3 মেয়ে, বেশ সুখী পরিবার। ওরা এক বাড়িতে থাকে, তবে হাড়ি আলাদা। আজ কাকিমা রূপন্তীর বিয়ে উপলক্ষে আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান করছে। মায়ের গোলাপি রাঙা নতুন শাড়ি পরে সবগুলো ভাই বোনের সাথে নিয়ে আইবুড়ো ভাত খেতে বসেছে রূপন্তী। কাকিমা বলল, আর একটু মাছ দেব? না কাকিমা, এত খেতে পারছি না। লজ্জা করিস না রূপন্তী, যা যা ভালো লাগে এই কয়দিনে পেট পুড়ে খেয়ে নে। শ্বশুরবাড়ির লোকজন না কেমন হয় বলা তো যায় না। 1996 সালের মাঝামাঝি সময়, তখন গ্রামগঞ্জে এত ঘরে ঘরে কারেন্ট, টেলিভিশন, মোবাইল ফোন প্রচলন ছিল না। একটানা 3 দিন জ্বর নিয়ে বিছানায় পড়েছিল নবনী। আজ ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, তবে শরীর কিছুটা দুর্বল। নবনীদের বাড়িতে কারেন্ট নেই। রাতে টিভি দেখার জন্য গ্রামের শেষ মাথায় অনেকটা পথ হেঁটে যেতে হয়। আজ টিভিতে আলিফ লায়লা শো দেখবে। নবনী অস্থির হয়ে বাবাকে একটু পরপর জিজ্ঞাসা করছে, কয়টা বাজে? আগে মা বলে দিয়েছে আজ মা যেতে পারবে না, নবনী একা ছাড়বে না। আলিফ লায়লা শো দেখতে যেতে না পারে নবনীর প্রচুর কান্না। কেউ কখনো নবনীর ইচ্ছের দাম দেয় না। ইচ্ছে করছে একাই দৌড়ে চলে যেতে। রাতে এই সময়টা বাড়িতে থাকতে ইচ্ছে করে না নবনীর। মা একা কিছুতেই যেতে দিল না। নবনী নাচরবান্দা, সে যাবেই। মা রেগে গেল। আবারও নবনীর পিঠে দুমদাম থাপ্পড় বসিয়ে দিল। আলিফ লায়লা না দেখতে পারায় দুঃখে কাঁদতে কাঁদতে রাতে না খেয়ে ঘুমিয়ে গেল। আগামীকাল বড়দিদির বিষয়ে ডাকপিয়ন চিঠি এসেছে। চিঠিতে জানা গেল আজকেই বরযাত্রী চলে আসবে। বড়দির বিয়ে উপলক্ষে বাবা, কাকা বাঁশ, বেলুন, রঙিন কাগজ দিয়ে বাড়ির সামনে খুব সুন্দর গেট সাজিয়েছে। মা, কাকিমা, মাসি, মামি পাট ভাঙা শাড়ি, সিথিভর্তি সিঁদুর পরে রান্নাঘরে চলে গেল। বরযাত্রীর জনা 10 লোক, যদিও আরও বেশি আসবে। সারা দুপুর লাগিয়ে কত শত পথ রেঁধে ফেললো মা কাকিমারা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, তবু বরযাত্রী এলো না। বাবা চিন্তায় পড়ে গেল। জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাকা, ভ্যাপসা গরম পড়েছে। যদি রান্না করা ভাত তরকারি নষ্ট হয়ে যায়। মা পুনরায় উনুন জেলে তরকারি গরম করতে লাগলো। নবনির্মিত বাড়িতে সামনে মাটির উঁচু নিচু আঁকাবাঁকা কাঁচা রাস্তা। এখানে কোনো গাড়ি চলে না। প্রায় 4 কিলোমিটার পথ গিয়ে তারপর পিচ ঢালা বড় রাস্তায় উঠল।
গাড়ি পাওয়া যায়। শুক্লপক্ষের আলো ঝলমলে রাত, আকাশে থালার মতো বড় চাঁদ উঠছে। দূরের বাঁশঝাড় থেকে এক ঝাঁক ঝিঝি পোকা করুণ সুরে ডাকছে। সবাই যখন ধরেই নিয়েছে আজ আর বরযাত্রী আসবে না, ঠিক তখনই রাস্তায় একসাথে অনেকগুলো মানুষের কণ্ঠস্বর ও হাঁটার শব্দ শোনা গেল। বাবা, জেঠু, কাকা কারা এসেছে দেখার জন্য এগিয়ে এলো। দেখলো নতুন কুটুমরা চলে এসেছে। তপনবাবু গৌরবকে দেখিয়ে বলল, পিসেমশাই, আমার ছোট ভাই গৌরব। গৌরব অমলচন্দ্রের পায়ে হাত রেখে প্রণাম করলো। রেখা নতুন জামাইকে বরণ করে ঘরে তুলল। গৌরবের গায়ের রং হলুদ ফর্সা, দেখতে সুদর্শন, লম্বা চওড়া পেটানো শরীর, মাথার সিল্কি চুলগুলো হালকা বাদামি, টিকালো নাক, সরু কপাল। নতুন জামাই দেখে খুব পছন্দ করলো। 16 বছর বয়সী রূপন্তীর সাথে গৌরবকে খুব মানাবে, একদম রাজজোটক। গৌরব এত অল্প বয়সে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, মা দাদার চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে। তবে গৌরবের মনে অন্য ফন্দি এঁটে এসেছে। প্যান্টের পকেটে খুব সাবধানে হাত দিয়ে দেখলো 500 টাকার নোটটা ঠিকঠাক আছে নাকি। যদি মেয়ে দেখে পছন্দ হয় তবেই বিয়ে করবে গৌরব, পছন্দ না হলে পালিয়ে যাবে। অমলচন্দ্র বলল, আপনাদের আসতে এত দেরি হলো কেন? আমরা খুব চিন্তায় ছিলেন। আরে বলবেন না পিসেমশাই, একে তো দূরের পথ, তার উপর রাস্তায় গাড়ি নষ্ট হয়েছিল। তাছাড়া আপনাদের বাড়ির পাশ দিয়ে গাড়িও চলে না, 4 কিলোমিটার পথ সবাই মিলে হেঁটে আসতে একটু তো সময় লাগবে। তাও ঠিক। তোমরা সবাই হাত মুখ ধুয়ে খেয়ে নাও, যে গরম পড়েছে। সবাই হাত মুখ ধুয়ে খেতে বসলো। রান্নাঘরে এত সুস্বাদু হয়েছে, সবাই কবজি ডুবিয়ে তৃপ্তি করে চেটে পুটে খেলো। মেনুতে ছিল সাদা ভাত, 5 পদের ভাজা, পর্দার ইলিশ মাছ ভাপা, কাতলা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, দেশি মুরগির মাংস, ঘরে পাতা টক দই, দোকানের মিষ্টি, আমের আচার, সালাড। গৌরব পেট ভরে খেয়ে শুতে গেল। কিছুতেই ঘুম আসছে না। যার সাথে বিয়ে হবে তাকে এখনও দেখাই হয়নি। মনটা কেমন অস্থির হয়েছে। যতই যাই হোক না কেন, মেয়ে পছন্দ না হলে কিছুতেই বিয়ে করবে না, ঠিক ঠিক পালিয়ে যাবে। রাতটুকু আকাশ পাতাল ভেবে নির্ঘুম কাটালো। ভোরে আনমরা ভেঙে উঠে পড়ল গৌরব। মাঝখানে মনে হয় বৃষ্টি হয়েছে। ভেজা মাটিতে খালি পা দাবিয়ে দাবিয়ে বেশ লাগছে। পুকুর পাড় ঘেঁষে বিশাল হিজল গাছ, ছোট ছোট লাল রাঙা সুন্দর ফুলগুলো জলে ভেসে বেরোচ্ছে। গৌরব মুগ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে রইল। মৃদুমন্দ বাতাস ঝুলন্ত ফুলগুলোকে ঝরঝর করে স্বচ্ছ জলে পড়ছে। আহা, সে কি অমায়িক দৃশ্য! তপনবাবু ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। বলল, এই কি করছিস? এমনি ঘুরে বেড়াচ্ছি, মেয়ে দেখছিস না? তবে চলে আয় আমার সাথে। গৌরব জামা ঘামে ভিজে রেখেছে। রেখাকে দেখে ইতস্তত করে বলল, খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল হবে? রেখা ব্যস্ত হয়ে বলল, তুমি ঘরে গিয়ে বসো বাবা, এক্ষুনি দিচ্ছি। গৌরব মাথা নেড়ে ঘরে গিয়ে চেয়ারে বসলো। মা রূপন্তীর হাতে লেবুর শরবত ও জলের পানি দিয়ে জোর করে পাঠালো। নুপুর পরা পায়ে রিনিঝিনি সব ছন্দ তুলে হেঁটে গেল রূপন্তী। নিচু কণ্ঠে বলল, আপনার জল। গৌরব চোখ তুলে তাকালো, দৃষ্টিমুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল। একদম মা লক্ষ্মীর মতো সুন্দর মানবী, গায়ের রং ফর্সা, চোখ দুটো ভাসা ভাসা, সরু কপাল, চিকন গোলাপি ঠোঁট, ঢেউ খেলানো কোমর, ছুঁইছি কোকড়ানো চুল। এজন্য সাক্ষাৎ মা লক্ষ্মীর দর্শন করলো গৌরব। রূপন্তী কাপা হাতে জলের গ্লাস টেবিলে নামিয়ে রেখে চলে যেতে আসলো। গৌরব পিছু ডাকলো, এই যে শুনুন। রূপন্তী পিছু ফিরে তাকালো। রূপন্তীর মায়ের চাহনিতে গৌরবের বুকের ভেতর তিত্তির করে কেঁপে উঠল। অস্ফুট স্বরে বলল, আপনার নাম রূপন্তী? রূপন্তী মাটির দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, হ্যাঁ। গৌরব বেখেয়ালি হেসে গেল। মনটা আনন্দে ভরে গেল। রূপন্তী চলে যেতেই পকেট হাত দিয়ে 500 টাকার নোটটা টেনে বের করলো। বিড়বিড় করে বলল, তোমাকে এখন আমার আর প্রয়োজন নেই টাকা। এত সুন্দর বউ ফেলে আমি কোথাও যাব না। শিমুল 2 দিন ধরে ভাত খায় না। শিমুলের মা কান্নাকাটি করেও ছেলের মুখে কোনো লোকমা তুলে দিতে পারেনি। আজ রূপন্তীর বিয়ে ভাবতে শিমুলের বুকটা ফেটে যাচ্ছে। বসন্তের ঝরা পাতা মতো শুকনো মুখটা একটুখানি হয়ে গেছে। শিমুলের মা বলল, তুই এমন করছিস কেন বাবা? আমাদের কিসের কমতি আছে মা? রূপন্তীর আমার বউ হলে কি এমন মহাভারত অসত্য হয়ে যেত? আমার তো তোর জন্য রূপন্তীকে চাইতে গেছিলাম। রূপন্তীর বাবাই তো তোর সাথে মেয়েকে বিয়ে দিতে রাজি হলো না। কেন রাজি হলো না আমি জানতে চাই না মা। শিখারানী অন্যদিকে তাকালো। জাতপাতের বাছাবাছি এই যুগে কেউ জেনে শুনে নিজের মেয়েকে এই ঘরে বিয়ে দিতে চায়? শিমুলের বাবার জন্ম হয়েছে কোনো এক দাসীর ঘরে। শিমুলের দাদু সে আগের আমলে চৌধুরী ছিল। বাড়িতে অল্প বয়সী সুন্দরী দাসীকে ভয় দেখিয়ে প্রায় নিজের লালসা মেটাতো। শিমুলের বাবাকে জন্ম দিতে গিয়ে সেই দাসী মারা যায়। শিমুলের দাদু শিমুলের বাবাকে নিজের সন্তান বলে মেনে নিয়েছে ঠিকই, তবে শিমুলের ঠাম্মি মানে সেই দাসীকে বিয়ে করেনি। শিমুল দাদুর অবৈধ সন্তান শিমুলের বাবা। এই কথা এলাকার কম বেশি সবাই জানে,
কেউ কি জেনে শুনে এরকম পরিবারে নিজের মেয়ে বিয়ে দিতে চাইবে? শিখারানী বলল, রূপন্তীকে ভুলে যা বাবা, আমি এর থেকে সুন্দর মেয়ে তোর জন্য বউ করে আনবো। শিমুল অন্যদিকে তাকিয়ে বলল, কিছুই ভালো লাগছে না, সব কিছু কেমন অসহ্য রাখছে। রোজ ঝলমলে বড়দিনটা কিভাবে কেটে গেল। সন্ধ্যা 7টায় গোধূলির লগ্নে গৌরব রূপন্তীর বিয়ে। পরন্ত বিকালে সিমলা রূপন্তীর সাথে লুকিয়ে দেখা করতে এলো। বিয়ের বাড়ির সবাই খুব ব্যস্ত। রূপন্তী সিমলাকে দেখে আঁতকে উঠল। সিমলা রূপন্তীর হাতে একটা চিঠি গুজে ইশারায় পড়তে বলল, তারপর হন্তদন্ত পায়ে চলে গেল। রূপন্তী ভাই বোনরা মিলে যে ঘরে ঘুমায় সেই ঘরে গিয়ে ভেতরে আস্তে করে দরজা বন্ধ করে দুরু বুকে কাঁপা হাতে চিঠির ভাঁজ খুলে পড়তে লাগলো। প্রিয় রূপন্তী, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে থাকার, কিন্তু বেহায় মন, অবাধ্য দুচোখ তোমাকে ভুলতে আর দিল কই। তুমি অন্য কারো বউ হবে ভাবলেই আমার দম বন্ধ হয়। আমার নিঃশ্বাস ফেলতে খুব বেশি কষ্ট হচ্ছে রূপন্তী। তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আমি কাঠবাগানে হাতে বিশেষ শিশি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। হয় আজ এসো তুমি চিরদিনের জন্য আমার হাত ধরবে, না হয় একদিকে তুমি বধূ বেসে যাবে, অন্যদিকে আমার মরদেহ শ্মশানে যাবে। ইতি তোমার শিমুলদা। কাজল কালো চোখে জলে ভিজিয়ে স্যাঁতস্যাঁতে হয়ে গেল। রূপন্তী মুখে কাপড় গুজে নিঃশব্দে কেটছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। মানুষটা একই পাগলামি শুরু করলো। রূপন্তীর জন্য শিমুল দাদা মরে যাবে ভাবতেই বুকের ভেতরটা কি যেন কামড়ে ধরল। মাথায় ভোঁতা অনুভূতি নিয়ে জীবনের সবচেয়ে দুঃসাহসিক কাজটা করেই ফেললো আজ। চোখের জল মুছে দরজা খুলে বাইরে এসে দেখলো মা মাথা ঘোমটা টেনে এক মনে রান্না করছে। বাবা বিয়ের কুঞ্জ সাজাচ্ছে। নবনীর হাতে হাতে মাকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। ছোট ছোট ভাই বোনগুলো মনের সুখে ছোটাছুটি করছে। পাশেই গৌরব বসে বসে খুব আগ্রহ নিয়ে পিচ্চিদের খেলাধুলো দেখছে। সবাই মন ভরে দেখে নিল রূপন্তী। বিড়বিড় করে বলল, আমায় ক্ষমা করে দেও তোমরা। দুরু বুকে পা টিপে টিপে ঘরের পিছনে চলে গেল। শত চেষ্টা করে স্বাভাবিক থাকতে পারছে না। সুন্দর মুখখানি ঘেমে একাকার অবস্থা। নবনী পিছু ডাকলো, এই বর্দি। রূপন্তী ভয়ে দু চোখ বুজে ফেলল। স্মিত হেসে ঘুরে দাঁড়ালো, বলল, কি হয়েছে? নবনী মাথা নেড়ে বলে, কিছু না। রূপন্তী ধীরে ধীরে ঘরের পেছনে চলে গেল। ওই তো শিমুল দাদা অপেক্ষা করছে। রূপন্তী ছুটে এলো। কাঠবাগানের আড়ালে গিয়ে এই প্রথম নিজের থেকে শক্ত করে জড়িয়ে ধরল। শিমুল রূপন্তীর পিঠে হাত বুলিয়ে নিল। চোখের জল মুছে জিতে যাওয়ার হাসি দিয়ে বলল, আমি জানতাম রূপন্তী তুমি আসবে। চলো শিগগির, এখানে থাকা আর ঠিক হবে না। রূপন্তী ঠোঁট উল্টিয়ে কেঁদে বলল, এভাবে কেউ ভয় দেখায়? শিমুল অধৈর্য হয়ে বলল, তোমাকে হারিয়ে ফেলে ভয়ে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছিলাম রূপন্তী। শিমুল রূপন্তীর হাতটা শক্ত করে চেপে ধরে বাড়ির পেছনে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে ধরল। শিমুলের এক বন্ধু একটা সাইকেল জোগাড় করে দিল। শিমুল সাইকেলে প্যাডেল ঘুরিয়ে মাথায় ঘোমটা টেনে উঠে বসে রূপন্তী ভীতু কণ্ঠে বলল, আমরা এখন কোথায় যাব শিমুল দাদা? শিমুল রূপন্তীর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় বিশ্বাস করো তো রূপন্তী দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকে বেশি। তাহলে এত প্রশ্ন করো কেন? দুরু বুকে আধামাটা ঘোমটা টেনে সাইকেলে উঠে বসলো রূপন্তী। শিমুল ঝড়ের গতিতে ছুটছে। রূপন্তী শক্ত করে শিমুলকে চেপে ধরে বসে রইল। অনেকক্ষণ পর পিচ ঢালা বড় রাস্তায় এসে একটা মুদির দোকানে সাইকেল রেখে শিমুল রূপন্তীকে নিয়ে চলন্ত বাসে উঠে পড়ল। রেখা পাগল অবস্থা। আধ ঘন্টা ধরে বড় মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিকে শিমুল নাকি বাড়িতে নেই। রেখা নবনীর গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, বল রূপন্তী কোথায় গেছে? ব্যথায় কুকড়ে গেল নবন্তী। ফুপিয়ে কেঁদে বলল, আমি সত্যিই জানি না মা, বরদিদি কোথায় গেছে। রেখা রক্তলাল চোখ তুলে তাকালো। নবনীর চুলের মুঠ চেপে ধরে বলল, সব তুই জানিস। ভালোই বলে দে নবনী, আজ যদি নতুন কুটুমের কাছে তোর বাবা অপমানিত হয়, আমি কিন্তু তোকে মেরেই ফেলবো। নবনী ভয়ে শুকনো ঢিক গেলে বলল, বর্দি কোথায় জানলে তো বলবে মাকে? করুণ কণ্ঠে বলল, আমি সত্যিই জানি না মা। বেশ, বলবি না তো? আচ্ছা, বলার দরকার নেই। এই ছেলেটার সাথে তোর বিয়ে দিয়ে দিব, তখন বুঝবি কেমন লাগবে। নবনী ভয়ে আটকে উঠল। ছোট ছোট ভাই বোনেরা দরজার আড়ালে দাঁড়িয়ে মায়ের হাতে মেজদির মাইর খাওয়া দেখলো। অমলচন্দ্র ঘরে এসে দেখলো রেখা অমানুষের মতো মেজমেটাকে মারধর করছে। জোর করে মেয়েকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি ওকে মারছো কেন রেখা? তুমি সরো তো, নবনী সব জানে। ওকে একটু চাপ দিলে সত্যিটা বলবে। অমলচন্দ্র হতাশ হয়ে বিছানায় এসে বসে পড়ল। এখনও পর্যন্ত নতুন কুটুমরা জানে না মেয়ে পালিয়েছে। জানার পরে কি হবে কে জানে। শত খুঁজে কোথাও পাওয়া গেল না রূপন্তীকে। এদিকে এরকম একটা রমরমা খবরে কতক্ষণে লুকোছাপা রাখা যায়। এক মুখ দুমুখ করতে করতে গোটে সবাই জেনে গেল। তপনবাবু ঘরে এসে অমলচন্দ্রের হাত চেপে ধরে বলল, যা হবার হয়ে গেছে। এই শুভলগ্নে আপনার মেজমেকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিন। অমলচন্দ্র আটকে উঠল, অসম্ভব। আমার মেয়েটা ছোট তো কী হয়েছে? এখনই সংসার পাতার দরকার নেই, শুধু বিয়েটা হোক। না এ হয় না। তপনবাবু মিনতি স্বরে বলল, আমি হাত জোর করছি পিসেমশাই। আমাদের এলাকায় সবাই জানে আমরা ছোটো ভাইয়ের বিয়ে দিতে এসেছি। এখন বউ ছাড়া বাড়ি গেলে আমাদের আর মান সম্মান থাকবে না।
তুমি বুঝতেছো না জামাই, আমার মেয়েটা অনেক বেশি ছোট। সেটা আপনার ভাবনা পিসেমশাই, কিন্তু আমরা বউ ছাড়া কিছুতেই যাব না। রেখা বুককে পাথর চেপে জোর করে নবনীকে বউ সাজিয়ে দিল। নবনী কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল। মায়ের পা দুটো জড়িয়ে ধরে ভেঙ্গা গলায় বলল, ও মা গো, আমি বিয়ে করব না। এখন কেন বিয়ে করবি না? তুই তুই তো এটাই চেয়েছিলি, তাই না? পুরোহিত মন্ত্র পাঠ করছে। বাবা বিয়ের আসরে বিরস মুখে বসে আছে। পুরোহিত মশাই বলল, এবার বরকনেকে নিয়ে আসা হোক। নবনী জোর করে বিয়ের আসরে নিয়ে আসা হলো। কাঁদতে কাঁদতে চোখ দুটো জ্বালা করছে নবনীর। চোখের পাতা ভারী হচ্ছে, তবু চোখ দিয়ে জল পড়া বন্ধ হচ্ছে না। গৌরবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আশ্চর্য, ছেলেটা কোথায় গেল? শত খুঁজেও গৌরবের দেখা মিলল না। এদিকে লগ্ন বয়ে যাচ্ছে। রেখা হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করছে। বড় মেয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে, মেজো মেয়েটা লগ্ন ভ্রষ্টা হলো। এখন কে বিয়ে করবে এই পোড়া কপালে মুখপুরীকে? অমলচন্দ্র খুব ভেঙে পড়ছে। মেজো মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে নীরবে চোখের জল ফেলছে। নবনীর কোনো শোক তাপ নেই। বিয়ে হয়নি দেখে তার খুব খুশি লাগলে। অমলচন্দ্র বিড়বিড় করে বলল, আমার এই লগ্নভ্রষ্টা মেয়েটাকে এখন কে বিয়ে করবে ঠাকুর? ওর কপালে এত কেন দুঃখ লিখে রেখেছো তুমি? শিমুল রূপন্তীকে নিয়ে মাসির বাড়িতে উঠল। ভদ্রমহিলার নাম শিপ্রা। শিমুল পাশে অল্প বয়সী সুন্দরী মেয়ে দেখে চোখ মুখ কুঁচকে তাকালো, বলল, এমনি কাকে নিয়ে এসেছিস? শিমুল ক্লান্ত গলা বলল, আগে ঘরে যেতে দাও, সব বলছি মাসি। ভদ্রমহিলা সরে দাঁড়ালো। শিমুল রূপন্তীর হাত ধরে ঘরে নিয়ে এলো। চেয়ারে গা এলিয়ে দিয়ে আরাম করে বসলো। শিপ্রা তখন রূপন্তী পরখ করে দেখলো। শিমুল বলল, আগামীকাল মা আর শিমলা আসবে। তারপর মা কালীকে সাক্ষী রেখে আমি রূপন্তীকে বিয়ে করব মাসি। মাসি অপ্রস্তুত হয়ে বলল, তুই মেয়েটাকে ভাগিয়ে এনেছিস মনি? শিমুল লজ্জিত বোধ করলো। অস্ফুটেশ্বরে বলল, হ্যাঁ মাসি, লগ্নভ্রষ্টা লক্ষ্মীমুখে প্রচলিত কুপ্রথা নবনী সুন্দর ছাপোষা জীবন অতিষ্ঠ করে দেবার জন্য লগ্নভ্রষ্টা শব্দটি যথেষ্ট। সেদিন বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে নবনীকে কেউ আর ভালো চোখে দেখে না। উঠতি বয়সে মেয়েদের সাথে পাড়ার কাকিমারা মিশতে দেয় না। যে কোনো শুভ কাজে বা কারো বিয়েতে নবনীকে যেতে দেয় না মা। ঘরের ভিতরে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখে। বিকালে তেঁতুল মাকে খেলতে খেলতে গেল নবনী। বন্ধুরা খেলায় নিল না, মুখের উপর বলেই দিল, তুই আর আমাদের সাথে খেলতে আসিস না নবনী। নবনী অবাক হয়ে বলে, কেন? তোর সাথে খেলতে মা মানা করেছে। খেলতে না পারার শোকে নবনীর মায়া চোখ দুটো ছলছল করে ওঠে। দৌড়ে বাড়ি চলে যায়। বাবার বুকে মুখ লুকিয়ে ঠোঁট বেঁকিয়ে কেঁদে দেয়। অমলচন্দ্র মেয়ের মাথায় স্নেহের হাত রেখে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মন ভালো করার জন্য একটার পর একটা গল্প বলেন। ধীরে ধীরে শরতের মেঘ কেটে গিয়ে বসন্তের রোদ ঝলমলে দিনের মতো নবনীর মন ভালো হয়ে যায়। মুখ ফুটে হাসি ওঠে। আবার বায়না ধরে টোনাটনির গল্প, আর একবার বলো না বাবা। অমলচন্দ্র সবগুলো ছেলে মেয়েকে নিয়ে গল্প বলেন। রেখাও রান্নার ফাঁকে ফাঁকে গল্প শুনে মিটমাট হাসে। রেখার 5 মাস যাবৎ পিরিয়ড বন্ধ। প্রথম এই বিষয়ে খুব গুরুত্ব না দিলেও যখন দেখলো কাপড়ের নিচ দিয়ে একটু একটু করে পেটটা বেরোচ্ছে, তখন আতঙ্কে ভয়ে মুখে রক্ত সরে গেল। শীত দাঁড়াবে, শীতল স্রোত বয়ে গেল। এমনিতে বড় মেয়ে পালিয়ে গেছে, মেজো মেয়ে লগ্নভ্রষ্টা, লোকে তো আর কম কথা শোনায় না। তার উপর এই বয়সে আবার গর্ভবতী, লোকে জানলে তো ছিছি করবে। হাতের কোয়ারগুনে আবার ভালো দিন হিসাব করে দেখলো, না, হিসাবে ভুল হলো না। কত না মূর্খ বা বোকা হলে 5 মাস ধরে একটা ভ্রূণ কেউ একটু একটু করে পেটের ভিতরে বেড়ে ওঠা, সে নাকি বলতেই পারবে না। দিক দিশা হারিয়েছে, বিছানা উল্টালো। এই তো ছোট জন্ম নিয়ন্ত্রণ ছোট ছোট বড়িগুলো জল জল করছে। বড় সাহস করে 4-5টা মাস সাদা বড়ি জল দিয়ে গিলে খেলে ফেলেছে। যে অতিথি পৃথিবীর বুকে আসতে চায় তাকে কি করে আর আটকে রাখা যায়? রেখাও পারল না। বড়িগুলো খেয়ে সামরিকভাবে অসুস্থ হয়েছিল, তবে বাচ্চাটা নষ্ট হয়নি। সে ধীরে ধীরে মাতৃগর্ভে বেড়ে উঠছে। আবারও মায়ের পেট হবে। কথাটা জানার পর নবনীর এত বিরক্ত লাগলো। এমনিতে নবনীর কাজের শেষ নেই, ইদানিং যেন আরও কাজ বেড়ে গেছে। রেখা এখন রান্নাবান্না করতে চায় না, তার নাকি গরমে অস্থির লাগে। নবনী হাত পুড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে রান্না শেষ করে। রেখা পাশে এসে মেখে দেখিয়ে দেয় কতটুকু তেল নুন মশলা দিলে তরকারি সুস্বাদু হবে। তবে মন্দের ভালো, এখন আর নবনীর বাজারে গিয়ে যাতা টানা লাগে না। পড়াশোনার পাশাপাশি শ্রাবণ বাবার হাত ধরে যাতা টানে, আছাড়ি এনে দেয়। মায়ের বোধহয় আজ ব্যথা উঠেছে, সকাল থেকে কেমন করছে। নবনী মায়ের হাত শক্ত করে চেপে ধরে ভীতু কণ্ঠে বলল, কেমন লাগছে মা তোমার? রেখা দাঁত মুখ খিচে ব্যথা নিয়ন্ত্রণ চেষ্টা করে পারল না। মুখের ঘাম মুছে নিয়ে নবনীকে বলল, তোর কাকি বড়মাকে ডেকে নিয়ে আয়। নবনী দৌড়ে যায়, কাকি বড়মাকে ডেকে নিয়ে আসে। সুনিতা এসে বলল, কেমন লাগছে এখন তোমার দিদি? রেখা ঘেমে নেমে একাকার অবস্থা। সুনিতা
কাকির হাত ধরে করুণ কণ্ঠে বলল, আমি বোধহয় আর বাঁচব না রে সুনিতা, আমার মেয়েগুলোকে দেখে রাখি। সুনিতা বলল, এভাবে বলো না দিদি, দাইমাকে খবর দেওয়া হয়েছে। সারাদিন অসহ্য ব্যথা সহ্য করার সন্ধ্যার দিকে কন্যা সন্তানের জন্ম দিল রেখা। সেদিন আকাশ কাঁপিয়ে কি বৃষ্টি টানে হচ্ছিল, বাচ্চা তো হলো, তবে ফুল পড়ল না। দাইমা রেখার পেট টিপতে লাগলো। রেখা শব্দ করে কেঁদে উঠল। 3-4 জন মহিলা খুব শক্ত করে রেখার হাত পা ধরে রাখলো। দাইমা জোরে জোরে পেট টিপতে লাগলো। রক্তে ভেসে যাচ্ছে। এত রক্ত দেখে রেখার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। দাইমা বলল, ওই তোরা হাত ছাড়িস না, শক্ত করে ধর। জরায়ের ভেতরে একখান হাত ঢুকিয়ে দিতে রেখা অতিরিক্ত ব্যথায় চিৎকার করে উঠল। এদিকে রক্ত পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। সবাই বেশ চিন্তায় পড়ে গেল। এদিকে ফুল পড়েনি, অন্যদিকে অঝরে রক্ত। রেখার শরীর নিস্তেজ হয়ে গেল। মায়ের আত্মনাশ হলে সবগুলো ভাই বোন বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। অমলচন্দ্র অস্থির হয়ে বলল, আপনারা না পারলে ছেড়ে দিন, রেখাকে আমি হাসপাতালে নিয়ে যাব। দাইমা রেগে বলল, এই এলাকার সব কয়টা বাচ্চা আমার হাতে হয়েছে, তোর বইয়ের আবার হাসপাতালে যাওয়া লাগবে না। ঢং না কইরা এখন এখান থেকে চলে যাও। অমলচন্দ্র কি বলবে ভেবে পাচ্ছে না। প্রচণ্ড টেনশন হচ্ছে। ছটপট করতে করতে একসময় রেখা নিস্তেজ হয়ে যায়। সুনিতা হাতখানা আলতো করে ধরে অস্ফুট স্বরে বলে, আমার মেয়েটাকে দেখে রাখে সুনিতা, ও যেন বড় হয়ে তোকে মা বলে রাখে। সুনিতা ভয়ে কেঁদে দিল। রেখার গালে হাত রেখে বলল, এই দিদি কথা বলো, কেমন লাগছে তোমার? রেখা সাড়া দিল না। অমলচন্দ্র দৌড়ে গিয়ে বাজার থেকে হাতুড়ি ডাক্তার ডেকে নিয়ে আসলো। সে এসে রেখাকে মৃত ঘোষণা বলল, এইরকম ভুল কেউ করে? ফুল পড়েনি ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে মাতব্বরি করতে গেছো কেন তোমরা? দাইমার মুখটা ভয়ে চুপসে গেল। মিনমিন করে বলো, এই হাতে কত ডেলিভারি করলাম, এই প্রথম এমন হইল। অমলচন্দ্র রেখাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। রেখার মুখে হাত বুলিয়ে দিয়ে বলছে, এই রেখা উঠো না, তুমি তো স্বার্থপরের মতো চলে গেল। এত ছোট ছোট ছেলেমেয়েগুলো এখন কে দেখে রাখবে, কে শাসন করবে, কে আদর করবে? ওঠো রেখা। নবনী বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হেসকে তুলে বলল, মাকে উঠতে বলো না বাবা, তোর মা আর কোনোদিন উঠবে না রে মা। মায়ের মৃত্যুর 3 দিন পর রূপন্তী খবর পেল। শিমুল চিঠিখানা পড়ে আর দেরি না করে রূপন্তীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এখনও অমলচন্দ্র শিমুলকে জামাই হিসেবে মেনে নেয়নি। চাকরি সূত্রে ঢাকায় থাকে শিমুল। রূপন্তী ও শিমুলের সাথে ঢাকা ভাষা বাড়িতে থাকে। রূপন্তী অস্থির হয়ে বলল, কী হয়েছে বলো তো, হঠাৎ বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেল কেন? শিমুল কী বলবে ভেবে পেল না। মা চিঠিতে বলেই দিয়েছে রূপন্তীকে আগে কিছু জানার দরকার নেই, তুই শুধু রূপন্তীকে নিয়ে বাড়ি চলে আয়। আসলে চিঠিখানা বের করে যেদিন মা মারা গেছে তার পরের দিন সকালে ডাকপিয়ন পাঠিয়েছিল শিকারানি। তবে শিমুলের হাতে পৌঁছাতে 2 দিন দেরি হয়ে গেল। রূপন্তী অধৈর্য হয়ে গেল। কী হলো, কথা বলছো না কেন? শিমুল দীর্ঘশ্বাস গোপন করে বলল, বাড়ি চলো। রূপন্তী আর কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। অজানা ভয়ে বুক ধড়ফড় করছে। বাড়িতে কি বিপদ অপেক্ষা করছে কে জানে। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা দিনরাত এক করে কাঁদে। বারবার কয়েক দত্তক নিতে চেয়েছিল সুনিতা, আর নবনী দত্তক দিতে দেয়নি। অমলচন্দ্র বিরক্ত হয়ে বলল, কি হবে এই আপদকে রেখে? বাবা এইভাবে বলো না, ও তোমার ছোট মেয়ে, মায়ের রেখে যাওয়ার শেষ চিহ্ন। অমলচন্দ্র চোখ দুটো ছলছল করে ওঠে। বিশদ মাথাকে কণ্ঠে বলে, রূপন্তী এখনও এলো না? অথচ রেখা সবগুলো ছেলেমেয়ের ভিতরে তার বড় মেয়েই বেশি ভালোবাসত। মন খারাপ করো না বাবা, মা আর বেঁচে নেই, বড়দিদি হতে জানে না। পাশাপাশি বাড়ি, তারা কি একবারও চিঠিতে শিমুলকে জানায় নাই ভেবেছিস? আমি আর কোনোদিন ওদের মেনে নিব না। মনে মনে ভাববো আমার বড় মেয়েটাও মারা গেছে। বাবা। অমলচন্দ্র চোখের জল মুছে ঘরে চলে গেল। নবনী ছোট বাবুকে কোলে নিয়ে কাকিমার কাছে গেল। পিচ্চিটার খিদে সুর করে কাঁদছে। কাকিমা ছাড়া আর কেউ পিচ্চিটাকে ফিডার খাওয়াতে পারে না। রূপন্তী শেষ বিকালে বাড়ির উঠোনে পা রাখলো। নবনী এতদিন পর বদ্দিদিকে ছুটে জড়িয়ে ধরল। রূপন্তী বোনের মাথায় হাত রাখতে নবনী ফুপিয়ে কেঁদে উঠল। বিড়বিড় করে বলল, তুই আরও আগে আসিসনি কেন রে বদ্দি? রূপন্তীর চঞ্চল চোখ উঁকি দিয়ে বলল, মা কোথায় নবনী? কে এসেছে রে নবনী? অমলচন্দ্র বারান্দার এক কোণে এসে দাঁড়ালো। বাবাকে বিশেষভাবে এক প্যাচে ধুতি পরা দেখে রূপন্তী বুকের ভেতর কী যেন কামড়ে উঠল। কয়েক কদম হেঁটে এসে অস্ফুট স্বরে বলে, কী হয়েছে বাবা? ছেলেমেয়েরা যতই ভুল বা অন্যায় করুক, সামনে এসে দাঁড়ালে কোনো এক অদৃশ্য শক্তির জোরে বাবা মা বোধহয় বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। অমলচন্দ্র এতগুলো মাস পর বড় মেয়েকে চোখের সামনে দেখে আবেগ সংবরণ করতে পারল না। রাগ অভিমান একপাশে সরিয়ে রূপন্তীর হাত দুটো জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে উঠল। রূপন্তীর চোখ দুটো ভিজে উঠল। বাবার বুকে মুখ লুকিয়ে বলল, বাবা মা কোথায়? তোর মা নেই রে।
রূপন্তী এই 17 বছর বয়সে জীবনের সবচেয়ে কুৎসিত তিক্ত চিরসত্য কথাটা আজ শুনল। তখন বুকের ভেতর কেমন যেন লাগছিল। অনুভূতিটা কাউকে বলে বোঝানো সম্ভব না। এত বিদঘুত কথাটা মস্তিষ্কে সহজে হজম করতে পারল না। বাবার বুকের ভিতরে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল রূপন্তী। শিমুল দৌড়ে এসে রূপন্তীকে জাপটে ধরে ফেলল, বলল, কেউ একটু জল আনে, রূপন্তী অজ্ঞান হয়ে গেছে। নবনী গ্লাস করে এনে জল এনে শিমুল রূপন্তীর চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে হাতে আলতো করে থাপ্পড় মেরে বলল, এই রূপন্তীর চোখ খুলো না, রূপন্তী এসেছে। সুনিতা ঘর থেকে প্রশ্ন করলো। নবনী বলল, হ্যাঁ কাকিমা। সুনিতা ছোট্ট অবনীকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। রূপন্তীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বিয়ের পর বোধহয় রূপন্তীর সৌন্দর্য দ্বিগুণ বেড়েছে। পরিপাটি করে শাড়ি পরা, হাতে শাঁকা পলা, স্মৃতিভর্তি সিঁদুর, দেখতে কী যে ভালো লাগছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। রূপন্তী জ্ঞান ফিরে সবগুলো ভাই বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মানসপটে মায়ের সাথে কাটানো একটার পর একটা সুখ স্মৃতি ভেসে বেড়াচ্ছে। অনুতাপে পুততে পুততে রূপন্তী বলল, আমি এমনই হতভাগা মেয়ে, মাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না রে নবনী। হে ঠাকুর, তুমি আমার মাকে কেন কেড়ে নিলে, আমাদের এতিম করে দিলে? তোমার কি একটু দয়া হলো না? সুনতা নবনীর কোলে অবনীকে নিয়ে রূপন্তীর টেনে বুকে জড়িয়ে নিল। চোখের জল মুছে নিয়ে বলল, কাঁদিস না রে, চল ঘরে চল। শিমুল মাসখানেকের জন্য রূপন্তীকে রেখে দিল। বিষণ্ণ দিনগুলো থেমে নেই। প্রিয়জন হারানোর তীব্র শোক নিয়ে দেখতে দেখতে কেটে যায়। অবনীটা এখন রান্নার সময়টুকু বাদে সারাক্ষণ নবনীর কাছে থাকে। শুধু রাতটুকু কাকিমা নিজের কাছে রাখে। তবে কাকিমা প্রায় মাঝরাতে নবনীকে ডেকে ছোটো বোনের মলমূত্র পরিষ্কার করে, দুধে গরম করে ফিডারে ভরে দিতে বলে। এলাকার বয়স্ক সবাই অমলচন্দ্রকে বিয়ে করার কথা বলে। নিজের জন্য না হলেও ছোট ছোট ছেলেমেয়েগুলোর জন্য ঘরে নতুন মা আনা খুব দরকার। অমলচন্দ্র নাচক করে দেয়। নিজের সমসাময়িক সুখের জন্য ছেলেমেয়ের নাম করে সৎমা এলে অশান্তি বাড়তে বয় কমবে না। শুধু শুধু কি দরকার অশান্তি যেচে পড়ে ঘরে আনা? এই তো রেখাবিহীন ছেলেমেয়ে মুখের দিকে তাকিয়ে দিনগুলো দিব্যি কেটে যাচ্ছে। রেখার কথা হঠাৎ হঠাৎ মনে পড়লে খুব কষ্ট হয়। বুকের ভিতর ভারী হয়ে আসে। লাজুক মনটা বেসামাল হয়ে যায়। তবুও বুকে পাথর চেপে নীরব চোখের জলে বালিশ ভিজিয়ে দিনগুলো বেশ কেটে যাচ্ছে। সময় বাহমান, কারো অনুপস্থিতি কোনো কিছুই থেমে থাকে না। হয়তো সামরিক কষ্ট। তখন 2001 সাল। রেখা মারা গেল 4 বছর পূর্ণ। 13 বছরের কিশোরী নবনী এখন 18 বছর পূর্ণ যুবতী। মায়ের অনুপস্থিতিতে সংসারটাকে নিজের কাঁধে তুলে নিয়েছে। অবনীও দেখতে দেখতে 4 বছর পূর্ণ হলো। মেয়েটা ছোট ছোট পা মেলে সারা বাড়ি ঘুরে বেড়ায়। আধো আধো ভুলিতে কথা বলে। বাড়ির সামনে মাটির কাঁচা রাস্তাটাও পাকা হয়ে গেছে। রিক্সা, মোটরসাইকেল সহ ছোট ছোট গাড়ি চলে। চিঠির পরিবর্তে এলাকার উচ্চ মধ্যবিত্ত বাড়িগুলিতে মোবাইল ফোনের প্রচলন শুরু হয়েছে। যাতে দূর দূরান্তে আত্মীয় স্বজন আছে, তারা পাড়ার দোকানে টাকা দিয়ে ফোনে কথা বলে নেয়। আশেপাশে সব বাড়িতে কারেন্ট এসেছে, শুধু নবনীতের বাড়িতে কারেন্ট নেই। তবে কারেন্টের ঝকঝকে ফাঁকফোঁকার আলো দেখতে বেশ লাগে। রোজ সন্ধ্যায় হারিকেন মুছতে মুছতে নবনী আনমনা হয়ে যায়। ইস, তাদের বাড়িতে কবে কারেন্ট আসবে কে জানে। ছোট্ট অবনীটা খুব মেজদিদির নেওয়াটা হয়েছে। সারাক্ষণ নবনী পিছু পিছু ঘুরে বেড়ায়। নবনী কাজের ফাঁকে ফাঁকে অবনীকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। সেই 5.5 বছরের ছোট্ট সায়নী এখন 10 বছর চলে। শ্রাবণী এখন 14 বছর। সবাইকে স্কুলে ভর্তি করে দিয়েছে নবনী। আফসোস শুধু নিজেই পড়তে পারল না। বড় মামার বড় ছেলে নিখিল দাদা বৌদিকে নিয়ে বেড়াতে আসে। সেই যে মা মারা যাওয়ার পর শেষবার এসেছিল। নিখিল দাদা নবনীকে দেখে মাথায় হাত রাখলো, বলল, তুই কত বড় হয়ে গেছিস নবনী। নবনী মৃদু হেসে রান্নাঘরে চলে গেল। নিখিল অমলচন্দ্রকে বলল, নবনীর তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে, পিসেমশাই বিয়ে দিবেন না? অমলচন্দ্র মন খারাপ করে বলল, সে তো ভালো পাত্র পেলেই বিয়ে দিব। কত পাত্রই নবনীকে বিয়ে করার জন্য আগ্রহ দেখায়। যে এই শুনে লগ্নভ্রষ্টা অমনি কেটে পড়ে। আর এমুখও হয় না। নিখিল বলল, আমাদের ওখানে ভালো একটা ছেলে আছে পিসেমশাই, বয়স একটু বেশি, তবে নবনীর সাথে হলে খুব সুখে থাকবে। ছেলে কি করে? ছেলে বড় জুয়েলারি আছে। নবনী তো পড়াশোনা জানে না, তার উপর আমাদের অবস্থা তো জানো। ছেলে গরিব ঘরে ভদ্র মেয়েই খোঁজে। সে যদি জানে আমার মেয়ে লগ্নভ্রষ্টা, সমস্যা নেই। এখন দিন পাল্টেছে, শিক্ষিত ছেলেরা এগুলো খুব একটা মানে না। আচ্ছা, তাহলে তুমি কথা বলে দেখো, ফোনে আমাকে জানিও। নবনী একটা ছবি থাকলে নিয়ে যাব, ছেলেকে দেখিয়ে তারপর বিয়ের কথা পাকা করা যাবে। আচ্ছা, ছেলে নাকি নবনীর ছবি দেখে পছন্দ হয়েছে, ফোনে ফোনে বিয়ে ঠিক হয়েছে। বেশ কিছু যৌতুক দিতে হবে না, শুধু 3 ভরি স্বর্ণ আর নগদ 30,000 টাকা। অমলচন্দ্র তাতেই রাজি হয়। তবে মেয়েটার একটা গতি হোক। রাতে খেতে বসে নবনী কাঁদতে কাঁদতে বলল, এখন কি আমাকে বিয়ে দেওয়ার খুব দরকার ছিল? অমলচন্দ্র ভেঙ্গা গলায় বললেন, মারে, মেয়েরা 20তেই বুড়ি, এমনিতে তোর একটা খুদ আছে। এখন বিয়ে না হলে পরে যদি আর বিয়ে না হলে না হবে। আমি এখন
চলে গেলে অবনীকে কে দেখে রাখবে? তোমাদের রান্না করে কে খাবে? কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না। রেখা তো সব কিছু পেলে হুট করে আমাদের সমস্ত মায়া ত্যাগ করে চলে গেল। কই আমাদের দিনগুলো কি থেমে আছে? নেই তো। তুই একদম চিন্তা করিস না। আর অবনী বেশি জ্বালালে ভালো ঘর দেখে দত্তক দিয়ে দেবো। বাবা! অমলচন্দ্র শার্টের হাতায় চোখের জল মুছে নিয়ে বলল, তুই আর কত করবি আমাদের জন্য? এবার তো নিজের সুখের কথা একটুখানি ভাব। তোমাদের সুখেই যে আমি সুখী হই বাবা, কিন্তু আমি তোর সত্যিকারের সুখ দেখতে চাই রে মা। আমি বাবা হয়ে নিজের সুখের কথা ভেবে তোর সুখ বিসর্জন দিতে পারি না। সেই ছোটবেলা থেকে এই সংসারের জন্য তুই অনেক করেছিস। তোর নিজের একটা সংসার দেখে আমি চোখ দুটো জুড়াতে চাই। এই বুড়ো বাপের ইচ্ছাটা পূরণ করবি না রে মা? নবনীর বাবা হাত দুটো জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে উঠল। যেহেতু ছেলে রেখার দাদা ভাতিজারা দেখেছে, তাই আর অমলচন্দ্র নিজে গিয়ে দেখার প্রয়োজন বোধ করল না। ওদের উপর অগাধ বিশ্বাস রেখে পুরোদমে বিয়ের তোড়জোড় করতে লাগলো। বিয়ে ঠিক হওয়ার পর থেকে নবনীর কিছুই ভালো লাগে না। ছোট ছোট ভাই বোন বাবাকে ফেলে চলে যেতে ভাবলে খুব অস্থির লাগে। চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে যায়। নবনী দেখেছে বাবার বাড়ি দলিলখানা বন্ধক রেখে যৌতুকের টাকাগুলো জোগাড় করেছে। ইদানিং বাবার মলিন মুখটার দিকে বেশিক্ষণ তাকানো যায় না। মানুষটা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। বাড়িতে নবনী বিয়ে উপলক্ষে বাঁশ রঙিন কাপড় দিয়ে প্যান্ডেল করা হয়েছে। বাবুর্চি খাসির মাংসটা কষিয়ে নিয়ে পোলাওয়ের জন্য গরম জল বসালো। চারপাশে ঘ্রাণে মমা করছে। জনপঞ্চাশেক বরযাত্রী আসবে, তাদের জন্য আপ্যায়নের ত্রুটি হয় না। সেজন্য সাধ্যের মধ্যে 2 হাত ভরে খরচ করছে অমলচন্দ্র। নবনীকে কাকিমা সহ কয়েকজন মিলে কাঁচা হলুদ বাটা দিয়ে স্নান করে দিল। তারপর খুব যত্ন করে বউ সাজিয়ে দিল। গোধূলির লগ্নে বরযাত্রী এলে। নবনীর হবু বরের নাম প্রবীর। ভদ্রলোক, দেখতে বেশ লম্বা চড়া, পিটানো শরীর, ফর্সা, মাথায় ঘন কালো চুল, গালে কয়েকদিনে না কামানো ছোট ছোট দাড়ি। দেখতে বেশ লাগছে। ছেলেটার যে বয়স বেশি বোঝার উপায় নেই। বোধহয় নিয়মিত শরীরচর্চা করেন। এক দেখায় নবনীর সুদর্শন হবু বরকে সবাই পছন্দ করে ফেলল। সবাই এসে খাওয়া দাওয়া টেবিলে চলে গেল। প্রবীর একাকী বিয়ের আসরে বসে আছে। পরনে সাদা ধুতি, খয়েরি রঙা ডিজাইন করা সুন্দর পাঞ্জাবি, মাথায় টোপর। মেঘলা আকাশ, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। থেকে থেকে মৃদু গর্জি তুলছে, বাজ পড়ছে। পুরোহিত মশাই এক মনে মন্ত্র পড়ছে। কাকে যেন ডেকে বলল, কনেকে নিয়ে আসুন। আলপনা দেওয়ার পিড়িতে বসিয়ে পান পাতা দিয়ে মুখ ঢেকে নবনীকে নিয়ে আসলো। শুভদৃষ্টির সময় কাকিমা নরনতে নবনী প্রবীরের দিকে মুখ তুলে তাকালো। প্রবীর আগের থেকে তাকিয়েছিল। নবনীর চোখে চোখ পড়তে মিষ্টি করে একটুখানি আসলো। নবনীর খুব লজ্জা লাগছে। দ্রুত চোখ নামিয়ে নিল। বুকের ভিতর ধুকপুক করছে। এত সুন্দর মানুষটা নবনীর বর, ভাবতে অদ্ভুত লাগছে। হয়তো মনের কোথাও না কোথাও ভালোও লাগছে। কন্যা সম্পাদনের সময় বাবা প্রবীরের হাতে নবনীর হাতটা তুলে দিল। অচেনা মানুষটা নবনীর হাতখানা শক্ত করে চেপে ধরছে। নবনীর ভেতর ভেতরে অস্থির লাগছে। হাতটা ছেড়ে আগ মুহূর্তে প্রবীর আঙুল দিয়ে খুব সাবধানে নবনীর হাতে উল্টোপিটা আঁকিবুকি করে ছেড়ে দিল। নবনীর বুকের ভিতর ধড়পড় করছে। প্রচণ্ড লজ্জায় ভয় বেসামাল হয়ে যাচ্ছে। প্রবীর তখনও নবনীর ভীতু লাজুক মুখশ্রীর দিকে মুখ টিপে হাসছিল। প্রবীরের বৌদি শম্পা টিপকিনি কেটে বলল, বিয়ে সম্পূর্ণ হোক, তারপর বউকে মন ভরে দেখো প্রবীর। প্রবীর বিড়বিড় করে বলল, সে তো দেখবই বৌদি। প্রবীর যখন নবনীর স্মৃতিতে সিঁদুর পড়ালো, তখন আকাশ কাঁপিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সবাই হুড়াহুড়ি করে ঘরে বারান্দায় উঠল। বৃষ্টির কাপ ভেজা হয়ে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। বৃষ্টির জলে নবনীর স্মৃতির সিঁদুর চুইয়ে চুইয়ে পড়ছে। সুনিতা বিড়বিড় করে বলল, এরকম অদ্ভুত বিয়ে আমার বাপের জন্মে দেখিনি। প্রবীর নবনীর হাতখানা আলতো করে ধরে নিয়ে গেল। শম্পা প্রবীরকে বলল, তোমরা দুজনে পোশাক পাল্টে খেয়ে নিও। নবনী অন্য ঘরে চলে গেল। পোশাক পাল্টে নতুন বর বউ খেতে বসলো। শম্পা মেঝেতে বিছানা করে সুনিতাকে বলল, বিয়ে রাতে নতুন বর বউকে আলাদা ঘরে ঘুমাতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। সুনিতা বলল, এরকম অদ্ভুত নিয়ম তো কোথাও শুনিনি। কি জানি বাপু, এই নবনী তুই আমাদের ঘরে শুতে চল। কাকিমা নবনীকে সাথে করে নিয়ে গেল। বিদায়ের বেলা নবনী কাঁদতে কাঁদতে দাঁত লেগে গেল। অমলচন্দ্র খুব ভেঙে পড়ছে। মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরে নীরবে চোখের জল ফেলছে। রূপন্তী নবনীকে বুকে টেনে নিল। ছোট ছোট ভাই বোনগুলো নবনীকে জড়িয়ে ধরে সুর করে কাঁদছে। বেশি কান্না করছে অবনী। এতটুকু মেয়ে কী বুঝলো কে জানে। সে কিছুতেই তার মেজদিদির কোল থেকে নামবে না। ছোট ছোট হাত দিয়ে আঁকড়ে ধরে নিল। নবনী বোনের মাথায় চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কিন্তু একটুও দুষ্টামি করবে না। বাবা দাদা দিদিরা যা বলবে শুনবে কেমন? আর আমি যেন শুনি তুমি ঠিকমতো খেয়েছো। নবনী আধো আধো বলিতে বলল, তুমি কোথায় যাবে মেজদি? নবনী পিচ্ছি বুকের মাঝখানে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। রক্তের সম্পর্ক পেছনে ফেলে বুকের ভিতরে অদ্ভুত কষ্ট পুষে মায়ের সম্পর্ক দিকে পা বাড়ালো নবনী। পেছন পড়তে রইল কিছু খুচরো সুখস্মৃতি, কিছু চাপা কষ্ট, কিছু হৃদয় রিঙ্গানোর দীর্ঘশ্বাস। নতুন বউকে শাশুড়িমা বরণ করতে এলো না। অগত্যা শম্পা বরণ করে নবনীকে ঘরে তুলল। যদিও এটা কোনো বাড়ি না,
3 রুমের ফ্ল্যাটের বাসা, সম্ভবত ভাড়া বাসা। ঘর জুড়ে কারেন্টের ঝকঝকা আলো দেখে নবনীর নাজুক মনটা ভালো হয়ে গেল। নবনী একাকে মনে করে প্রবীরের ঘরে চুপটি করে বসে আছে। শম্পা খাবারের থালাটি টি টেবিলের উপর রেখে বলল, নাও খেয়ে নাও। নবনী ইতস্তত বলল, আর কেউ খাবে না? সবাই খেয়েছে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। সারা রাত বাবা ভাই বোনদের কথা মনে পড়ে নীরবে চোখের জলে বালিশ ভিজিয়ে দিল। নিঃসঙ্গ রাত্রি কাটালো। রাতে নবনীর বুকে মুখ গুজে ঘুমাতো। আজ রাতে পিচ্চিটা কী করবে কে জানে। সকালে উঠতে বেশ বেলা হলো। মাথায় ঘুমটা টেনে পা টিপে টিপে বসার ঘরে এলো নবনী। শম্পা রান্না করছে, শাশুড়ি বোধহয় ঘুমিয়ে। গতকাল রাতের পর থেকে প্রবীরের সাথে আর দেখা হয়নি। শম্পা নবনীকে দেখে হেসে দিল, বলল, তোমার বর হলো কাজ পাগলা, বুঝলে? ভোরবেলায় শোরুমে চলে গেছে। হাত মুখ ধুয়েছ? না। হাত মুখ ধুয়ে টেবিলে বসো, খাবারে দিচ্ছি। নবনীর জানা মতে বিয়ে বাড়িতে কতজন মানুষ থাকে, আত্মীয় স্বজন ভর্তি থাকে। আত্মীয় স্বজন আশ্চর্য মনে হয় এই বাড়িতে কেউ নেই। বরযাত্রী গতকাল রাত বাস থেকে নেমে যে যার বাসায় চলে গেছে। বোধহয় সবাই প্রতিবেশী। বিষয়টা নবনীর খুব অদ্ভুত লাগলো। বাড়িতে শুধু প্রবীরের বৌদি, শাশুড়িমা আর নবনী আছে। প্রবীরের বড়দাদাকে এখনও পর্যন্ত দেখেনি নবনী। নবনী আনমনে জলখাবারের থালায় নাড়াচাড়া করতে লাগলো। কি জানি তার ভাই বোনগুলো খেয়েছে কি না। বেশি খারাপ লাগছে অবনীর জন্য। পিচ্চিটা অন্য কারো হাতে খেতেই চায় না। পাশের ফ্ল্যাটের কাকিমা পায়েসের বাটি হাতে করে এলো। নবনীর পাশে বসিয়ে শম্পাকে বলল, অবশেষে দেবরের বিয়ে দিলে? কি করব কাকিমা, আপনাদের ভাষ্যমতে দেবরের কামাই খেতে খেতে আমাদের স্বভাব খারাপ হয়ে গেছে, তাই তো এতদিন বিয়ে দিইনি। আসলে সে যে বিয়ে করতে চাইতো না, এটা তো আপনাকে বোঝাতেই পারিনি। হয়েছে বাপু, আর কথা শোনাতে হবে না। তার নতুন বইয়ের গায়ের রং কালো কেন? আর একটু ফর্সা মেয়ে বিয়ে করাতে পারলে না? শম্পা বিরক্ত হলো, বলল, একটা ফর্সা মেয়ে জোগাড় করে দিতেন। ভদ্রমহিলা ভেঙচি কেটে বলল, আমার বয়ে গেছে। তার নতুন বইয়ের বাপের বাড়ি থেকে সাথে করে কি আনলো? নবনীর হয়ে শম্পা উত্তরটা দিয়ে বলল, 2 ভরি স্বর্ণ আর নগদ 30,000 টাকা। কাকিমা আঁতকে উঠল, বলল, এমা, একে তো কালো মেয়ে, তার উপরে এত কম যৌতুক দিয়েছে কেন? রাজপুত্র দেবতোমান, আর একটু বেশি করে যৌতুক নিতে পারলে না? অপমান লজ্জায় মাথা নত করে ফেলল নবনী। চোখ দুটো ভিজে উঠল, দাঁতে ঠোঁট চেপে কান্না আটকালো। বিরক্তিকণ্ঠে শম্পার চোখ মুখ কুঁচকে গেল। এই মহিলা আসেই অযথা বকবক করতে, মাথা ধরিয়ে দিতে। শম্পা কাজের বাহানায় রান্না করে চলে গেল। মহিলা একাই বকবক করতে করতে উঠে চলে গেল। বেলা 11টার দিকে মাতাল হয়ে বাসায় ফিরল নিবিড়। নবনীর দিকে এক নজর পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে নিয়ে চুচু শব্দ তুলে ঘরে চলে গেল। অচেনা লোকটির গা থেকে ভুরভুরে একটা উটকো কড়া গন্ধ ভেসে আসতে নবনীর মাথাটা ধরে গেল। নাকে কাপড় চেপে এক জায়গায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। নবনীর শাশুড়িমা বয়সের ভারে নুইয়ে পড়েছে। নবনীকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। আশেপাশে সতর্ক দৃষ্টিতে বুলিয়ে চাপা কণ্ঠে বলল, তোমার বাবার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? কথাটা বলে বাথরুমে চলে গেল বিদ্যা। সবার কথাবার্তা চালচলন নবনীর কাছে খুব অদ্ভুত লাগছে। প্রবীর সেই যে ভোরে শোরুমে গেছে, আর বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। শম্পা বলল, কতবার বললাম আজ দুপুরে বাড়ি চলে আসো, আজ বৌভাত। প্রবীর দাঁতে জিভ কেটে বলল, বৌদি, আমি তো একদম ভুলেই গেছি, সামনে পুজো, এই সময় বুঝোই তো শোরুমে কি পরিমাণ ভিড় থাকে। শম্পা ভাত কাপড়ের থালাটা প্রবীরের হাতে দিয়ে বলল, নাও, এখন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নাও। এত সেন্সিটিভ বিষয় কেউ ভুলে যায় প্রবীর? প্রবীর সে কথায় উত্তর না দিয়ে নবনীর হাতে ভাত কাপড়ের থালাটা ধরিয়ে দিল। চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নবনী কাপা হাতে থালাটা নিল। প্রবীর টেবিলে বসে বলল, খেতে দাও বৌদি, খুব খিদে লেগছে। শম্পা ভাত বাড়তে বাড়তে বলল, নবনী তুমিও বসো। প্রবীরের পাশে গিয়ে বসলো। প্রবীর এক মনে খাচ্ছে। নবনীকে কয়েক মোকলা খেয়ে চুপ করে বসে রইল। আর খেতে ইচ্ছে করলো না। প্রবীর দুধের গ্লাস নবনীর হাতে দিয়ে বলল, দুধটুকু চুমুক দাও। ছোটবেলা থেকে নবনীর দুধ খুব পছন্দ, তাই আর না করলো না, এক চুমুকে গ্লাস খালি করে দিল। ঘরে গিয়ে খাটের উপর পা তুলে বসলো নবনী। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখ দুটো ঘুমে বুঝে আসছে। প্রবীর ঘরে এসে দরজা লাগিয়ে দিল। নবনী গা ঘেঁষে বসে গালে হাত লাগলো। নবনীর বুকের ভেতরটা দুরু দুরু করছে, মনটা খুব অশান্ত চঞ্চল। প্রবীর হেসে দিল, বলল, তোমার সাথে তো ঠিকমতো পরিচয় হলো না। নবনী ঘুমিয়ে দু চোখ বুজে আসছে। শত চেষ্টা করে চোখ মেলে তাকিয়ে থাকতে পারল না। ঘুমন্ত নবনীর মুখপানে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেল প্রবীর। তারপর দরজা খুলে বেরিয়ে গেল। আজও বেলা করে ঘুম ভাঙল নবনীর। মাথাটা কেমন ভার ভার লাগলো। গতকাল রাতে কি হয়েছিল? প্রবীর কতটা কাছে এসেছিল? শত চেষ্টা করে মনে করতে পারল নবনী। পাশের ঘর থেকে চিৎকার চেঁচামেচি ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে। নবনী কৌতূহলবশত দরজায় দাঁড়িয়ে কান পাতলেই সম্ভবত কালকে সেই মাতাল লোকটা ভাঙচুর করছে আর অকথ্য ভাষায় কাকে যেন গালাগালি দিচ্ছে। নিবিড়ে বৃদ্ধ মাকে জানায় তাই বলে অকথ্য ভাষায় বকাঝকা করতে করতে বাসা থেকে বেরিয়ে গেল।
নিবারণে আঁচলে বুক লুকিয়ে ঝরে ঝরে কেঁদে দিল। তার এই বড় ছেলেটা তো এমন ছিল না, কি সুন্দর চাকরি করতো, অমায়িক ব্যবহার ছিল, হঠাৎ কি হলো কে জানে। ছেলেটার সঙ্গ তো সে একদম নষ্ট হয়ে গেল, চাকরি ছেড়ে দিল, সারাদিন রাত করে কোথায় কোথায় নেশা করে পড়ে থাকে, ঠিকমতো বাড়ি ফিরে না। বউটাও কেমন যেন, বাড়িতে কি করে না করে সেদিকে খোঁজ রাখে না, কিছু বলাও জানে, স্যাত করে ওঠে, উল্টো নিভারানিকে দোষারোপ করে, সাপ সাপান্ত দেয়। সে নাকি জেনে শুনে তার মাথা পাগল ছেলের বউ করে এনেছে শম্পাকে। এইরকম নেশাখোর মাথা পাগলের সংসার করছে, সেই তো সাত কপালের ভাগ্য। সাথী ছুটে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, গতকাল বাসায় ফিরেছে। পাশের ফ্ল্যাটে প্রবীর দাদার বিয়ে হয়েছে জানার পর থেকে এক প্রকার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মেয়েটা। সারাক্ষণ প্রবীর দাদার ছবিখানা বুকে জড়িয়ে ধরে নীরবে চোখের জল বালিশ ভেজায়। এর মধ্যে প্রবীর দাদার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, এখনও তার নতুন বউকে দেখা হয়নি। চোখের জল মুছে সময় নিয়ে স্নান করলো সাথী। তারপর নীল রঙের শাড়ি খুব সুন্দর করে সাজলো। শাড়ির কুচি ঠিক করতে করতে কলিং বেল চাপলো। শম্পা দরজা খুলে সাথীকে দেখে হেসে দিল, বলল, কেমন আছে সাথী? সাথী বিষণ্ণ কণ্ঠে বলল, ভালো। আর থাকতে দিলে কোথায় বৌদি, ডাকো নতুন বউকে। দেখে চোখ জুড়েই শম্পা নবনীর বসার ঘরে ডেকে নিল। নবনীকে দেখে সাথীর চোখ মুখ কুচকে ব্যঙ্গ করে বলল, মা কালীকে কোথা থেকে ধরে আর লেগো বৌদি। শম্পা কী বলবে ভেবে পেল না। নবনীর মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। সাথী বলল, পড়াশোনা জানো? কোন ক্লাস? ক্লাস 5। সাথী অট্ট হাসিতে ফেটে পড়ল, হাসতে হাসতে বলল, চোখে জল এসে গেল, বলল, প্রবীরদার রুচি এত খারাপ, ছি। নবনী অপমানের লজ্জায় মাথা নিচু করে ফেলল। এই বাড়িতে আসার পর থেকে নবনী খেয়াল করছে কেউ নবনীকে সম্মান দেয় না, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, কথায় কথা অপমান করে। মানুষের মুখে মুখে অযথা তর্ক করা নবনীর ধাতে নেই, তাই চুপচাপ সবার তিক্ত কথাগুলো হজম করে নেয়। দিন দিন নবনীর শরীরটা ভেঙে যাচ্ছে, ঠিকমতো খেতে পারে না, রাতে পরে পরে শুধু ঘুমায়, আর সারাক্ষণ মনে হয় নবনীর সাথে কেউ আছে। নিজের ছায়াকেও দেখে খুব ভয় পায়, আতঙ্ক লাগে। বিয়ের পরপর অষ্টমঙ্গলে যাওয়ার কথা থাকলেও প্রবীর কাজের বাহানায় গেল না। বাবার সাথে ফোনে কথা হয়েছিল, বাবা নবনীকে নিয়ে যেতে চেয়েছিল, নবনী রাজি হল না, বলল, এত দূর থেকে আসার দরকার নেই, আমি পরে যাব, তুমি আমার ভাই বোনগুলোকে দেখে রাখো। সে তো দেখবই মা, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। নবনী ঠিকমতো খায় তো বাবা? মেয়েটা একদম খেতে চায় না, তোর কথা মনে পড়লে কাঁদে। এই নে শ্রাবণী কথা বলবে। কেমন আছিস মেজদি? ভালো, তোরা কেমন আছিস? তোকে ছাড়া আমরা একদম ভালো নাই রে মেজদি। আমার হাত পুড়িয়ে রান্না করতে খুব কষ্ট হয়, ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, একদিন রান্না না করলে সবাই না খেয়ে থাকবে। ভালো কথা, বাবা আবার মাছ ধরার নেশাটা বেড়েছে, সময় অসময় একগাদা মাছ নিয়ে চলে আসে, এত বিরক্ত লাগে, তুই একটু বাবাকে মানা করে দে না মেজদি। নবনী হেসে দিল, চোখ দুটো ছলছল করে বলল, দে বাবাকে ফোনটা দে। অমলচন্দ্র বলল, দেখলি তো মা, মেয়েগুলো সুযোগ পেলে তোর কাছে আমার নামে নালিশ করে। শ্রাবণী ছোট, এমনিতে কত কাজ করতে হয়, তুমি হুটহাট করে মাছ এনো না তো। আচ্ছা আনবো না, তুই সুখে আসিস তো মা? নবনী তো আসল সুখের সংজ্ঞাটাই এখন জানলো না, মুখে বলল, আমি অনেক সুখে আছি বাবা। আচ্ছা মা, এখন রাখি, আবার অন্য একদিন কথা হবে। আচ্ছা বাবা, ভালো থেকো। নবনী ফোন রেখে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়িমা এসে বলল, তোমার বাবা কি পাগল? কথাটা বলে চলে গেল। নবনীর এত রাগ লাগে, নবনীকে পছন্দ নাই বা করতে পারে, দেখা হলে নবনীর বাবার সম্পর্কে কিছু না কিছু খারাপ কথা বলে। নবনী দুটো কথা শুনিয়ে দিতে ইচ্ছা করে, বৃদ্ধ মানুষ দেখেও মায়া লাগে, তাই আর কিছু বলে না। নবনী ঘরের ভেতরে থাকতে ইদানিং মন টেকে না, ভেতরে ভেতরে খুব অস্থির লাগে। প্রবীর তো আমাবস্যার চাঁদ, খুব একটা দেখা হয় না। রাত দুপুরে প্রবীর যখন বাসায় ফিরে তখন নবনী গভীর ঘুমে মগ্ন থাকে, শত চেষ্টা করে যেন জেগে থাকতে পারে না। আবার ঘুম থেকে উঠে দেখে প্রবীর বাসায় নেই, শোরুমে চলে যায়। তবু মন কেমন বিষণ্ণ দিনগুলো কেটে যায়। এই বাড়িতে টেলিভিশন আছে, মন চাইলে দেখা যায়, কিন্তু আগের মতো উচ্ছ্বাস আর কাজ করে না। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েগুলো কখনো সময় সামনে পেয়ে অসময় জিনিসটা পেলে আগের মতো আর উচ্ছ্বাস, সুখানুভূতি, অস্থিরতা আর অনুভব হয় না। শম্পা বাবার বাড়ি চলে গেছে বলে বিকালেই চলে আসবে, তবে এখনও এলো না। নবনী রাতের রান্নাটা সেরে কেবল ক্লান্ত হয়ে সোফায় গা এলিয়ে দিল। এমন সময় নিবিড় এলো। নবনীকে দেখে কণ্ঠে তাচ্ছিল্যে ফুটে বলল, ও তুমি এখনও যাওনি? নবনী ধরপড়ে উঠে দাঁড়ালো। আজ লোকটাকে দেখে মনে হলো লোকটা নেশা ঘুরে আছে। নবনীর মাথায় বড় করে ঘোমটা দিল। নিবিড় বলল, তোমার বাবা কি বলদ? আজকাল যুগে খোঁজ খবর না নিয়ে কেউ মেয়ের বিয়ে দেয়? যে শকুনদের খপ্পরে পড়েছ, মনে হয় না এখান থেকে সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে সহজে বের হতে পারবা। এরা তোমার জীবন পুরো নরক বানিয়ে দিবে। যাকগে, সাবধানে থেকো। কথাগুলি নবনীর মাথার উপর দিয়ে গেল। এই কথাগুলো কেন বলল লোকটা? বিয়ের পর থেকে প্রবীর দূরে দূরে থাকে, তবে কখনো নবনীর সাথে খারাপ ব্যবহার করে না, ঠিকমতো দেখা সাক্ষাৎ হয় না, খারাপ ব্যবহার করবে কীভাবে? কথাগুলো ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল নবনী। আজ একটু আগেই বাসায় ফিরল প্রবীর। নবনীকে জেগে থাকতে দেখে হেসে বলল, আজও
বলল, আজ ঘুমাওনি? নবনী খুব লজ্জা পেল, চোখ নামিয়ে নিয়ে মাথা নেড়ে না বোঝালো। প্রবীর হাত মুখ ধুয়ে খেতে বসলো। নবনীকে পাশে দাঁড়িয়ে থাকতে বলল, তুমিও বসো। নবনী প্রবীরের পাশে বলল। নবনীর একটু খেতে ইচ্ছে করলো না। প্রবীর নিচু করতে বলে, খেয়ে নাও, না খেলে শক্তি পাবা না। নবনীর বুকের ভিতর তিরপিতির করে কেঁপে উঠল। নবনী খেতে খেতে আলতো করে নবনীর উন্মুক্ত কাঁধে বাম হাত রাখলো। অতটুকু উষ্ণ স্পর্শে নবনীর সর্বাঙ্গ বিদ্যুৎ বয়ে গেল। প্রবীর খাওয়া শেষ করে ঘরে যেতে বলে, তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষায় থাকবো। এইমাত্র কি বলে গেল লোকটা? নবনীর জন্য অপেক্ষা করবে? কথাটা শুনে আনন্দে মনটা ভরে গেল। এই প্রথম ঘরে যেতে লজ্জা লাগছে। রাত দুপুরে আকাশ কাঁপিয়ে ঝুপুর ঝাপুর ছন্দ তুলে বৃষ্টি হচ্ছে। নবনীর ঘরে যেতে এত লজ্জা লাগছে। দুরু দুরু মুখে আলতো পায়ে হাতে হাত কসলাতে কসলাতে ঘরের মেঝেতে গিয়ে দাঁড়ালো নবনী। প্রবীর কপালে হাত রেখে চোখ বন্ধ করে টান টান করে শুয়েছে। নুপুরের রিনিঝিনি শব্দ শুনে চোখ মেলে তাকালো প্রবীর। কারেন্ট নেই, মোমদানি মিটমিট করে জ্বলছে, কখনো বাতাসে তোপে নিভু নিভু করছে। প্রবীর হাত বাড়িয়ে কাছে ডাকলো। লজ্জাবতী লতার মতো এক রাশ লজ্জা নবনীর চোখে মুখে উপচে পড়ছে। মনে হয় সামান্য ছুঁয়ে দিলে নুইয়ে পড়বে। ধীরে ধীরে বুকে ধুকপুকানি বেড়েই চলছে। এই নশ্বর পৃথিবীর বুকে আজ এক মহেন্দ্রক্ষণে কোনো অস্মরণীয় মিষ্টিমধুর ঘটনা ঘটতে চলেছে। প্রবীর বাড়িয়ে রাখা হাতে নবনীর হাত রাখতে কেমন যেন লাগছে। হাত না রাখলেও যদি মানুষটা অপমান বোধ করে। বড় সাহস সঞ্চার করে ওই পুরুষালী হাতে হাত রাখলো নবনী। প্রবীর টেনে নিয়ে নিজের খুব কাছে বসিয়ে দিল। প্রবীরের বুকের সাথে নবনী লেপ্টে আছে। নিঃশ্বাসের চঞ্চলতা বেড়ে যাচ্ছে। প্রবীর নবনীর কানের লতি মুখ ঠেকে গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ? নবনী দু চোখ বুজে ফেলল। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। হাত পা তিত্তির করে কাঁপছে। প্রবীর নবনীর মুখ পানে একধানে তাকিয়ে শব্দহীন হাসলো। বলল, আমি বোধহয় তোমার জীবনে প্রথম পুরুষ, তাই না? নবনী কী উত্তর দেবে ভেবে পেল না। মনের ভেতর নতুন অনুভূতি বাসা বেঁধেছে। জীবনে এই প্রথম কোনো পুরুষ এতটা কাছে এলো। প্রবীর দু হাত দিয়ে নবনীর মায়াবী মুখখানা আজলায় তুলে ধরল। বলল, আমার চোখের দিকে তাকাও নবনী। নবনী কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ নামিয়ে নিল। প্রবীর গাঢ় কণ্ঠে বলল, আজ এই বৃষ্টিমুখর রাতকে সাক্ষী রেখে আমি তোমায় নিজের করে পেতে চাই নবনী। নিশ্চুপ নবনী চোখ তুলে তাকালো। প্রবীরের ছটপটানো চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে, মানুষটা কেমন মরিয়া হয়ে গেছে। এই কুত্তার বাচ্চা, দরজা খোল। দরজায় কেউ জোরে জোরে আঘাত করছে। প্রবীর ঘোর কেটে গেল। দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল। নবনী থ হয়ে বসে পড়ল। প্রতিশ্রুতি, এটা প্রথম সিজন। ভালো লাগলে অবশ্যই দ্বিতীয় সিজন দেব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।